আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজ থেকে তোমার সব কষ্ট শেষ মা, সব কাজ জুলেখা করবে, কিছু করতে হবে না তোমাকে। শারমিন বেগম ঘুরে তাকিয়ে কুহুকে বললেন জুলেখাকে রান্নাঘর দেখিয়ে দিতে। বাধ্যমের মতো চলে গেল কুহু। আশেপাশে চোখ বোলাতে বোলাতে এগিয়ে গেল জুলেখা। ছেলের দিকে তাকিয়ে বললেন শারমিন বেগম, এতদিন মায়ের এই কষ্ট চোখে পড়েনি বাবা। সোজা বললেই পারিস বউয়ের কষ্ট কমাতে কাজের লোক রেখেছিস, আর রাখার আগে আমার থেকে একটাবার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিসনি। বউয়ের কষ্ট কমানোর কথা নয় মা, বাড়ির বউ হিসেবে কুহু সংসার সামলাবে, এটাই নিয়ম, যেমনটা তুমি করে আসছো। কিন্তু কুহু তো এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, সব দিক বিবেচনা করে আমি জুলেখাকে নিয়ে এসেছি। ছেলের কথার উত্তর দিলেন না শারমিন বেগম। স্বামীর সামনে দাঁড়িয়ে বললেন, দেখো শেখো ছেলের থেকে। কখনো বউয়ের চিন্তা হয়েছিল? আমার কাজ করা দেখে কষ্ট হয়েছিল? সারাদিন কতটুকু খেটে কাজ করি, তদারকি করেছো কখনো? কতটুকু বলেই চলে গেলেন শারমিন বেগম। রাশেদ জামাল ছেলের দিকে তাকিয়ে বললেন, কাজের মেহনত ভালো করেছো, কিন্তু একবার তোমার মায়ের সঙ্গে পরামর্শ করা দরকার ছিল। বিয়ে তুমি একা করোনি, শত শত মেয়ে ডাক্তার হচ্ছে, কত রকম জব করছে, তারা সংসার সামলাচ্ছে না। রনক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাকে ইচ্ছে করেই জুলেখার কথা বলেনি রনক, বললে তিনি কখনোই রাজি হতেন না। আর কুহু মাকে সাহায্য না করলেও বিষয়টা দৃষ্টিকটু লাগে, এটা নিয়েও রনকের দিকে আঙ্গুল উঠত। রাশেদ জামাল অর্ধেক খাবার রেখে বেরিয়ে গেলেন। দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেল রনক। কুহু তৈরি হয়ে আসলো রিশার রুমে। জানালার ধারে বসে আছে রিশা, গভীর মনোযোগী দৃষ্টি বাইরে। আজকাল রিশাকে কেমন জানি লাগে কুহুর, কিছু নিয়ে চিন্তিত মনে হয়। আশফিক ভাইয়ের ঘটনাটার পর থেকে রিশার এই পরিবর্তন। কি বলে সান্ত্বনা দিবে জানা নেই কুহুর। রিশার এমন গম্ভীর ভাব ভালো লাগে না কুহুর। ভার্সিটিতে যাওয়ার জন্য তাড়া দিল কুহু। ঘাড় ঘুরিয়ে তাকালো রিশা, মলিন হেসে বলল যাবে না সে, এখন তো ক্লাস হয় না, সামনের প্রোগ্রামের জন্য ব্যস্ত সবাই। রিশা যেহেতু কিছুতে অংশগ্রহণ করেনি তাই যাবে না সে। এগিয়ে এসে রিশার শরীরের হাত বুলালো কুহু। গা হালকা গরম লাগছে। রিশা জানালো মাথা ধরে আছে তার, জ্বর ভাব। অগত্যা জোর করল না কুহু, চলে গেল রিশা অন্য চিন্তায় মগ্ন। সকাল থেকে অনেকবার রাতিম ভাইকে ফোন করার একটু আগে রিসিভ করেছে সে। জ্বরের প্রকোপে কথা বলতে পারছে না, মন কেমন অশান্ত, অস্থির লাগছে রিশার। সকাল থেকে কিছু খেয়েছে তো লোকটা? কথা বলা শেষ মুহূর্তে রাতিমের ফ্ল্যাটের ঠিকানা চেয়েছিল সে, তখনই লাইন কেটে গেছে। কুহু আশায় আর ফোন করা হলো না। ফোনের শব্দ হতেই ভাবনার ঘোর কাটল রিশার। স্ক্রিনে তাকাতেই দেখলো রাতিম মেসেজ পাঠিয়েছে। তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে মেসেজটা ওপেন করলো রিশা। এতক্ষণ পাইচারি মন অপেক্ষারত ছিল, খুব সুন্দর করেই ঠিকানাটা লিখেছে রাতিম। আর এক মুহূর্ত দেরি করলো না রিশা, দ্রুত তৈরি হয়ে নিল। নাস্তা না খেলেও মা হাজারটা প্রশ্ন করে বসবে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোনো রকম বেরিয়ে আসলো সে। ডাইনিং রুমে আসতে অচেনা একটা মেয়ের মুখোমুখি হলো। যত্ন নিয়ে টেবিল মোছায় ব্যস্ত সে। রিশাকে দেখেই ঠোঁট ছড়িয়ে হাসলো, যেন কতদিনের চেনা। হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল রিশা, কি প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না। প্লেটে খাবার তুলতে তুলতে বলল জুলেখা, এই যে আপা, আপনার নাস্তা। ভাই আর ভাবি তো কিছুক্ষণ আগেই কলেজে চইলা গেল, আপনি এত দেরি করলেন কেন? এই মেয়ের কথায় নিজেকে বুদ্ধিশূন্য লাগছে রিশার। এমনিতেই তারা আছে, এর মাঝে একে এসে জুটল। রিশার মুখের দিকে তাকিয়ে বলল জুলেখা, আমারে চেনেন নাই তাই তো? আমি এই বাড়িতে কাম করতে আইছি। নাম জুলেখা। রান্না বান্না, কাপড় কাচা থেকে শুরু কইরা সবই পারি। জুলেখার কাজের প্রশংসা না কইরা। রিশা এথুক বকবক শুনল না, নাস্তা না খেয়ে বিদায় নিল। মেয়েটাকে মনে হলো প্রয়োজনের তুলনায় কথা একটু বেশি বলে। মা যে কোথা থেকে যে ধরে এনেছে একে। রিশার যাওয়ার পানে নিশ্চুপ তাকিয়ে রইল জুলেখা। এইসব আদরেদের হাব ভাব বোঝা মুশকিল। ভেঙচি কেটে নিজের কাজে মনোযোগী হলো সে। ভার্সিটি থেকে খানিকটা দূরেই বাইক থামিয়ে কুহুকে নামিয়ে দেয় রনক। তাদের একসঙ্গে আসাটা যেন কারো চোখে না পড়ে। অন্যদিন হলে সারা রাস্তা বকবক করতো কুহু, আজকে বেশ নিশ্চুপই লাগলো। কালকে রাতের ঘটনা কি তবে মেয়েটার মনে দাগ কেটেছে? এছাড়া আর কোনো কারণ খুঁজে পাচ্ছে না রনক। কুহু অন্যমনস্ক হয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো। রিশার জন্য মনটা খচখচে হয়ে আছে, মনে হচ্ছে শরীর ভালো নয় তার। কুহুর কি এভাবে চলে আসাটা ঠিক হয়েছে? আরিয়ানকে বলে রেখেছে আজকে আসবে। ভাবুক কুহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পকেট থেকে ওয়ালেট বের করলো রনক। কিছু টাকা নিয়ে কুহুর হাতে টেনে নিয়ে গুজে দিল। ভাবনার ঘোর কাটলো কুহুর, কিছু বলল না সে। এ কাজটা প্রতিদিনই করে রনক ভাই। কুহু যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে গম্ভীর স্বরে বলে উঠল রনক, আজকে রিহার্সেল করবে না তুমি, নাচ করার কোনো প্রয়োজন নেই।
চাইলে বাসায় রেখে আসতে পারতাম তোমাকে, কিন্তু দু একটা ক্লাস হবে সেজন্য নিয়ে এসেছি। তাই বলে এই না যে তোমাকে আমি অনুমতি দিয়েছি। কুহুর কপাল কুঁচকে গেল। ঘুরে রনকের দিকে তাকিয়ে বলল সে। কেন? আপনি জানেন আমি নাম লিখিয়েছি, তার মানে সত্যিই নাচবো? এটা কোনো ইয়ার্কি বিষয় নয়। কুহুর দিকে গভীর দৃষ্টি রেখে বলল রনক। এটা ভেবো না আমি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছি। রিসার বেলায় আমি একই কথা বলতাম। আগে তোমার জীবন কেমন ছিল সেটা জানবার কোনো প্রয়োজন নেই আমার। নাচ একটা প্রতিভা, অবশ্যই ইয়ার্কির বিষয় না, কিন্তু আমি চাচ্ছি না আমার ওয়াইফের প্রতিভা বা তার রূপ সবাই দেখুক। কয়েক সেকেন্ড চুপ করে বলল কুহু। মানে কি? তাহলে আগে এত সিরিয়াস হয়ে নিষেধ কেন করলেন না? রাতে যখন প্র্যাকটিস করছিলাম তখনও বারণ করতে পারতেন। তপ্ত শ্বাস ফেলে আশেপাশে চোরা দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল রনক। কালকে রাতে অন্য মুডে ছিলাম আমি। এত সুন্দর একটা মুহূর্তে এসব সিরিয়াস কথাবার্তা বলতে ইচ্ছে হয়নি। সেই সময়টা শুধু উপভোগ করেছি। আর যেভাবে নাচ করছিলে আমার মাথা রীতিমতো ঘুরে যাচ্ছিল। সেই একই নাচে অন্য কেউ তোমাকে দেখুক, এটা দুনিয়া উল্টে গেলেও মানবো না আমি। হঠাৎই কাল রাতের ঘটনা মানসপটে ভেসে উঠল কুহুর। লজ্জায় রক্তিম হয়ে উঠল গাল দুটো। দ্রুত দৃষ্টি রাখলো পিছঠালা রাস্তায়। সেটুকু দৃষ্টিগোচর হলো না রনকের। অষ্টকোণে বাঁকা হাসি নিয়ে তাকিয়ে রইল মেরুন রঙের সালোয়ার কামিজ পরা কুহুর দিকে। ওড়নার পাড়ে সোনালি সুতোর চিকন কাজ, একপাশে কাঁধে রাখা, মৃদু বাতাসে দুলছে। তাল মিলিয়েছে কুহুর কালো কেশগুচ্ছ। আর এক মুহূর্ত দেরি করল না কুহু, দ্রুত পা ফেলে চলে গেল। শব্দ করে হেসে ফেলল রনক। পরক্ষণে হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বাইক স্টার্ট দিল। ক্যাম্পাসে কুহুকে দেখে স্বস্তির শ্বাস ফেলল আরিয়ান। এতক্ষণ যাবৎ সোহা, নয়ন বেশ খেপাচ্ছিল তাকে। বারবার বলছিল কুহু আজ আসবে না, রিহার্সাল মিস যাবে আরিয়ানের। কুহুকে দেখে আত্মবিশ্বাসী আরিয়ান বুক ফুলিয়ে এগিয়ে গেল। কুহুর হাত দুটোকে চেপে ধরে চওড়া হাসলো। তখনই রনককে দেখলো পেছনে হেঁটে আসছে। কুহু আর চোখে খেয়াল করতে জোরপূর্বক হাতটা ছাড়িয়ে নিল। খানিকক্ষণ আগের হাসি মাখা রনক ভাইয়ের মুখ আচমকাই কেমন কাঠিন্য লাগছে। ঈশার চোখ রাঙিয়ে অফিস কক্ষের দিকে চলে গেল সে। পাশ থেকে সোহা বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি রে দোস্ত, রৌনক স্যারকে যেভাবে তাকিয়ে দেখছিলি, এদিকে বেচারা আরিয়ান তোর সামনে, সেটা খেয়াল করছিস না? ঘোর কাটল কুহুর। কিঞ্চিত থতমতো খেল সে। হাসার চেষ্টা করলো, কি উত্তর দিবে বুঝতে পারল না। আরিয়ান তাড়া দিল। রূপসা অলরেডি চলে গেছে অডিটোরিয়ামে। আর কিছুক্ষণ বাদেই আরিয়ানদের রিহার্সাল শুরু হবে। কুহুর হাত ধরে এগোতে চাইল আরিয়ান। কুহু ঠায় জড়বস্তুর মতো নিজের জায়গায় অটল রইল। দূর থেকে দৃশ্যটা রনকের দৃষ্টিতে পড়ল। এক সেকেন্ডও দাঁড়ালো না সে। করিডোর পেরিয়ে ফার্স্ট ইয়ারের ক্লাসে চলে গেল। আরিয়ানের বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বিষয়টা নর্মাল মনে হয় না রনকের কাছে। কথায় কথায় এক মেয়ের হাত ধরে ফেলা নিশ্চয়ই শোভা পায় না, হোক সে যতই ভালো বন্ধু। এই নিয়ে কুহুকে সাবধান করে দিতে হবে। সবাই সামনে তাড়া দিল কুহুকে। আরিয়ানের দিকে করুণ দৃষ্টিপাত করে বলল কুহু, সরি আরিয়ান, কথাটা তোকে আরো আগে বলা উচিত ছিল আমার। আমি আসলে নৃত্য করতে পারবো না। কাল রাতে অনেকক্ষণ প্র্যাকটিস করেও পারলাম না, ভয় হচ্ছে আমার। কুহুর এরূপ কথায় মাথায় যেন বাজ পড়ল আরিয়ানের। এমনিতেই সে কনফিডেন্স পাচ্ছিল না, তার মধ্যে কুহু পিছু হটে গেলে কীভাবে হবে। নয়ন মিটিমিটি হাসছে আরিয়ানের চিন্তিত মুখাভাব দেখে। সোয়া শুকনো ঢোক গিলে নিয়ে কুহুকে বোঝাতে লাগলো। ঝড় তখন উল্টে এসে তার উপর দিয়ে বয়ে যায় ঠিক নেই। শেষমেশ বোমাটা ফাটালো নয়ন। সোহাকে বলল আরিয়ানের ড্যান্স পার্টনার হতে। সোহাকে কিছু বলার সুযোগ না দিয়ে কুহু তাল মেলালো। হৈ হৈ করে উঠল কুহু আর নয়ন। আরিয়ান হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে সোহার দিকে। এই কানা মেয়ে তো ঠিকঠাক হাঁটতেই জানে না, সে করবে নাচ? চোখের সর্বক্ষণ মোটা ফ্রেমের চশমা, শাড়িতে সামলাতেই জানে না। এই নৃত্যে শাড়ি পরতেই হবে। সোহার কাদো কাদো মুখ, সামান্য কিছুতে প্রতিবাদ না করতে পারলে এই মেয়ে কেঁদে ফেলে। বার কয়েক চোখের পাতা ঝাপটা নিয়ে আমতা আমতা করে বলল আরিয়ান, প্লিজ সোহা, তুই এখন কাঁদিস না। তোকে কোনো নাচ করতে হবে না, আমি নাম কেটে দিয়ে আসছি এখন, দাঁড়া। কিছুটা রাগ নিয়ে প্রস্থান করলো আরিয়ান। সোহা চলে গেল সোজা নিজের ক্লাসে। হাসি খুশি পরিবেশটা মুহূর্তে নষ্ট হয়ে গেল। ভীষণ খারাপ লাগছে তার। রনক ভাই কেন যে তাকে নিষেধ করলো, তার অবাধ্য হতেও মন সায় দিচ্ছিল না। কেন জানি আজ মুখের উপর চার কথা শুনিয়ে দিতে পারল না কুহু। ফুস করে দম ফেলে বলল নয়ন, তুই হঠাৎ সিদ্ধান্ত পাল্টে ঠিক করিসনি কুহু? এক রাতে কি এমন হয়ে গেল? আচ্ছা, তুই কিভাবে প্র্যাকটিস করছিস বলতো? কাউকে দিয়ে কাজ করিয়েছিলি? হ্যাঁ, কতটুকু বলে থেমে গেল কুহু। ঠোঁটে চওড়া হাসি নিয়ে বলল, মানে হ্যাঁ, ভাবিকে বলেছিলাম জাজ করতে, বললো সুন্দর হচ্ছে না। কোনো রকম কথা শেষ করে ক্লাসের দিকে হাঁটা ধরল কুহু। আর একটু হলেই সব ফাঁস হয়ে যেত। কালকে রাতে প্র্যাকটিস করার সুযোগ আর পেল কই।
রনক ভাই রীতিমতো অন্য জগতে চলে গিয়েছিল। তার সঙ্গে কুহুও তাল মিলিয়ে ফেলেছিল। সেগুলো মনে পড়লেই সব তালগোল পাকিয়ে যায়। নয়ন জানালো অডিটোরিয়ামের দিকে যাচ্ছে সে। এই নতুন খবরটা রূপসাকে জানাতে হবে। পাল্টে আর কিছু বলল না কুহু, দ্রুত চলে গেল। দোতলায় উঠতেই দেখলো রনক বেশ ধীর গতিতে উপর থেকে নামছে। পরনে নেভি ব্লু ফুল হাতার শার্ট, কোনোই পর্যন্ত গোটানো, ছাই রঙা ফর্মাল প্যান্ট, চোখে চশমা, বাম হাতে মোটাসোটা একটা বই। দেখে মনে হচ্ছে অতিশয় একজন ভদ্রলোক, অথচ কতটা অসভ্য অভদ্র এই পুরুষ সেটা কেবল কুহুর জানা। আশেপাশে অনেক শিক্ষার্থী রনককে সালাম জানাচ্ছে। সবাই ছুটছে অডিটোরিয়ামের দিকে। সাধারণ দিনের তুলনায় স্টুডেন্টস অনেক কম। কুহুকে দেখে থেমে গেল রনক। স্বাভাবিকভাবে তাকিয়ে বলল, আমি যেটা একবার নিষেধ করেছি সেটা নিয়ে দ্বিতীয়বার কিছু শুনবো না। মাঝে মধ্যে তুমি এমন আচরণ করে ফেলো যেটাতে আমি খুব কষ্ট পাই কুহু। আজকে একা বাসায় চলে যাবে তুমি। রনক যথেষ্ট শান্তভাবে কথাগুলো বলে গেল। আশেপাশে যারা ছিল তাদের বোঝার ক্ষমতা নেই রনক ঠিক কী বলছে। কুহু হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। পাল্টা কিছু জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছে না। সে তো নাচ করবে না, এটুকু জেনেই না হয় কথা শোনাতো রনক ভাই। রনক পা বাড়াতেই শাহিনুর মাহি ম্যামের দেখা মিলল। মুখে হাসি নিয়ে বলল সে, ছুটির পর আপনিও থাকবেন রৌনক স্যার? যদি থাকেন তাহলে বলবো মিটিং শেষে আমাকে একটু বাড়ি পৌঁছে দিবেন। বেশি দূরে নয় আমার বাসা, বাইকে করে যেতে 10 মিনিট সময় লাগবে। কুহুর চোখ ঝাপসা হয়ে উঠল। এজন্যই কি তবে রনক ভাই তাকে একা চলে যেতে বলল? ধুপধাপ পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল কুহু। রনক বোকার মতো দাঁড়িয়ে রইল। কুহুকে এই মুহূর্তে আটকাবার সাধ্য তার নেই। নিজের কষ্ট প্রকাশ করতে গিয়ে মেয়েটাকে উল্টো কষ্ট দিয়ে ফেলল। মাহি ম্যামের কথার কোনোরূপ জবাব না দিয়ে চলে গেল রনক। মোবাইলে ঠিকানাটা ভালো মতো দেখে নিয়েছে রিশা। ঠিক জায়গায় এসেছে মনে হচ্ছে। কলিং বেল চেপে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে। ভেতরে রাতিম ভাই ঠিক আছে তো? যতক্ষণ না সচক্ষে লোকটাকে দেখছে মন্দুদণ্ড শান্তি মিলবে না। কিছুক্ষণের মাঝে দরজা খুলে দিল রাতিম। পরনে কালো রঙের ট্রাউজার আর সাদা টি শার্ট। কপাল ছুঁয়ে আছে এলোমেলো চুলগুলো। রক্তিম হয়ে আছে নাকের ডগা। চোখগুলো লালচে হয়ে আছে। মলিন মুখে একটুখানি হেসে বলল, স্বাগতম মিস আইরিশ। আমার চিন্তা করার জন্য নিজেকে ধন্য মনে করছি। স্বয়ং আপনার পথথলি এই অধমের বাড়িতে পড়বে এটা তো অকল্পনীয় ছিল। কতটুকু বলে দরজা থেকে সরে দাঁড়ালো রাতিম। খানিকটা নতজানু হয়ে রিশাকে অভিবাদন জানালো। রিশা থতমত খেলো। স্পষ্ট খেয়াল করলো রাতিম টলছে ঈশাত। ঘরের ভেতর প্রবেশ করতে করতে বলল রিশা, আমি ঠিক কী কাজে এসেছি সেটা আপনি জানেন রাতিম ভাই। যতই সুন্দর সুন্দর কথা বলে মন ভোলাতে চেষ্টা করেন না কেন, আমি কিন্তু প্রশ্নের উত্তর থেকে আপনাকে রেহাই দিচ্ছি না। রাতিম দরজা লক করে দিয়ে এসে খাটে বসলো। আশেপাশে দৃষ্টি বুলাচ্ছে 2 রুমের ছোট একটা ফ্ল্যাট। প্রবেশ মুখে যে বড়সড় রুমটা তাতে 2টা সিঙ্গেল খাট, একটা আলনা আর একটা মাঝারি সাইজের টেবিল, 3টে চেয়ার পাতা। কিছুটা অগোছালো লাগলো সব। রাতিম ভেতরে যে ছোট রুমটায় প্রবেশ করেছে সেখানে কেবল একটা সিঙ্গেল খাট আর কর্নারে একটা ছোট ওয়ার্ড্রপ, তার উপর ফুলদানি রাখা। ছোট জানালা গলিয়ে আলো পড়ছে খাটে। আকাশি রঙা পর্দাগুলো এই সাইড করা। দেওয়ালে কয়েকটা চিত্র ফ্রেম টানানো। এই রুমটা যথেষ্ট গোছানো লাগলো রিশার। তার বাম পাশে ছোটখাটো একটা ব্যালকনি আর ডান পাশে কিচেন। রাতিমের দিকে ঘুরে তাকালো রিশা। তখনই বেশ তড়িঘড়ি করে বেরিয়ে গেল রাতিম। বড় রুমের সঙ্গে লাগো আশ্রমে ছুটে গিয়ে হড়হড় করে বমি করে দিল। বিচলিত হয়ে এগিয়ে গেল রিশা। কাল রাত থেকে বলতে গেলে না খাওয়া রাতিম, পানিই বমি করেছে সে। রাতিমের বাহুতে নিঃসংকোচ হাত রাখল রিশা। গা প্রচণ্ড গরম অনুভব হলো। রাতিম জ্বরের ঘরে চমকালোই খানিক। কণ্ঠে কিছুটা রাগ নিয়েই বলল রিশা, দেখে মনে হচ্ছে আপনার রুমমেট আছে, তারা কি একবেলা খাবার দিতে পারলো না আপনাকে? এতটা নির্দয় কি করে হয় মানুষ? নিজেকে সামলে নিয়ে চোখে মুখে পানি দিয়ে কুলকুচি করল রাতিম। মাথা সত্যিই বেগতিক ঘুরছে তার। নিজেকে সামলে নিয়ে ফের নিজের রুমে এসে খাটে বসলো সে। শুয়ে থেকে চোখ বুঝলো। না খেয়ে এমন বহুদিন সে পার করেছে ঢাকায় এসে। জ্বর না বাদলে এতটা নাস্তানাবুদ হতো না। মাথার কাছে এসে বসলো রিশা। বাথরুম থেকে তোয়ালে ভিজিয়ে নিয়ে এসেছে সে। তার দুশ্চিন্তা কমছে, বই কি বাড়ছে। চোখ বুজে থেকেই বলল রাতিম, রুমমেট দুজন ছুটি পেতে বান্দরবান চলে গেছে। তারা থাকলে আমি কখনোই ফ্ল্যাটের অ্যাড্রেস তোমায় দিতাম না। এমনি তো দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সব কিছু তোমাকে না বলা অবধি আমিও শান্তি পাচ্ছি না। এই যে আমার বাসায় আসলে আমি আপ্যায়নও করতে পারছি না। রাখুন তো আপনার আপ্যায়ন, আমার দুশ্চিন্তা হচ্ছে আপনার জন্য। রিশার কথায় চোখ মেলে তাকালো রাতিম। রিশা অপ্রস্তুত হলো যেন। কোনো রকমে উঠে দাঁড়াতে গিয়ে খেয়াল হলো তার ওড়নাটা রাতিমের হাতের নিচে চাপা পড়েছে।
আলগোছে হাতটা সরিয়ে নিল রাতিম। রিশা ব্যস্ত স্বরে কিচেনে যেতে যেতে বলল, কিছু একটা তৈরি করে নিয়ে আসছে সে। রাতিম নিশ্চুপ তাকিয়ে রইল। এই মুহূর্তে মনে হচ্ছে আইরিশ তার বিয়ে করাবো, ঠিক সেভাবেই যত্নার্থী করছে, চিন্তা করছে। কোথাও একটা ভালো লাগার পরশ ছুঁয়ে দিল তাকে। শরীর খারাপ লাগলেও মন ভালো লাগছে। জানালার বাইরে দৃষ্টি রাখলো রাতিম। বেলা মধ্যাহ্নে, রৌদ্রোজ্জ্বল আকাশে শুভ্র মেঘের সাঁতার। দিনটা কি আজ খুব চমৎকার, নাকি রাতিমের কাছে এমন মনে হচ্ছে? রিশা যে শুধু প্রশ্নের উত্তর জানতে এসেছে তা নয়, রাতিমের জন্য তার ছুটে আসা। অনেকক্ষণ সময় পেরোল। কিচেন থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। রাতে ঘুম না আসায় চোখ লেগে আসলো রাতিমের। ঘড়িতে বিকেল 4টা। মাথায় আলতো স্পর্শ পেতেই চোখ পিটপিট করে তাকালো রাতিম। কোমরে ওড়না গুজিয়ে দাঁড়িয়ে আছে রিশা। এক মুহূর্তের জন্য হৃৎপিণ্ড থমকে গেল রাতিমের। বিকেলের মিয়ে যাওয়া হলুদ রোদে বেশ মায়াবী লাগছে রিশাকে। খোলা চুলগুলো এখন হাত খোপা করা। চোখের পলক পড়ল না রাতিমের। কখন থেকে ঘুমাচ্ছেন? ডাকতে ইচ্ছে করছিল না। না খেলে হবে কি করে? ঔষধ খেতে হবে না? উঠুন, কিচেনে যা পেয়েছি তাই রান্না করেছি। ভাত আর আলু ভর্তা আর মশলা চা বসিয়েছি। রাতিম উঠে বসলো। মাথা পূর্বের তুলনায় বেশি ভাল লাগছে। জিভে তিতকুটে এক স্বাদ লাগছে। তখন বমি করার ফলেই হয়তো, তবুও খুব ভালো লাগছে তার। ইচ্ছে করছে বলুক, তুমি আজন্ম আমার কাছে এভাবে থেকে যাও আইরিশ। আমার ভালো থাকার মহা ওষুধ তুমি, আমার বেঁচে থাকার অর্থ, আমার এক টুকরো আশার প্রতীক, আমার জীবন প্রচলিত করার আলো। তবে মুখে কিছুই বলল না। উঠে দাঁড়াতে হিমশিম খেল রাতিম। ততক্ষণে রিশা প্লেটে করে খাবার নিয়ে আসলো। খাটে চুপচাপ বসে আছে রাতিম। খাবারের দিকে দৃষ্টি পড়তেই বোঝা গেল আইরিশ রান্নাবান্নায় পারদর্শী নয়। অনেকটা সময় তো কাটালে, এখানে এসে উল্টো কষ্ট করতে হলো তোমার। বাড়ি যাবে কখন? আমি আপনাকে খাইয়ে দিলে আপনার আপত্তি আছে রাতিম ভাই? এরূপ কথায় বেশ আশ্চর্য হলো রাতিম। বাগরুদ্ধ হলো। আবারও হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতি অনুভব করলো। মাথা ঝাঁকিয়ে কোনো রকম সায় জানালো সে। সুন্দর করে ভাত মাখিয়ে খাইয়ে দিতে থাকলো রিশা। মেঝেতে দৃষ্টি রেখে সবকিছু বলা আরম্ভ করলো রাতিম। রনকের করা বিয়ের প্ল্যানিং সব। অপরিচিত এক মহিলার পুরুষকে বোন আর বোনের জামাই বানিয়ে নিয়ে গেছে রাতিম। সবটাই বন্ধুত্বের খাতিরে করেছে সে। অন্য কোনো রকম উদ্দেশ্য ছিল না তার। একটা মেয়েকে অযথা বিয়ের আসরে ফেলে আসেনি সে। নিস্তব্ধ হয়ে সবই শুনল রিশা। পরক্ষণে চা আনতে কিচেনে ছুটে গেল। একগুচ্ছ টকটকে লাল গোলাপ হাতে নিয়ে বাড়িতে প্রবেশ করল রনক। কুহু যে নৃত্য থেকে নাম কেটে দিয়েছে সেটা তার কান অবধি এসেছে। ব্যাপারটা খুবই ভালো লেগেছে তার। অথচ না জেনেই কুহুর সঙ্গে রাগ দেখিয়ে ফেলেছিল। এখন মহারানীর মান ভাঙ্গাতে তাকে কতখানি কাঠখড় পোড়াতে হয় কে জানে। রনকের হাতে ফুল দেখে মিটিমিটি হাসলো জুলেখা। রুমে এসে কুহুকে পেল না রনক। বেরিয়ে আসতে জুলেখার মুখোমুখি হলো। সব কয়টা দাঁতের পাটি বের করে দাঁড়িয়ে আছে সে। কি মহাব্বত, তা যার জন্য ফুল আনছেন সে তো বাড়িতে ফিরে নাই ভাইজান। জুলেখার কথায় অবাক হলো রনক। পকেট হাতড়ে কোনো রকম ফোন বের করে কুহুকে কল দিল। বজ্জাত মেয়েটার রাগে অভিমানে নিশ্চয়ই বাড়িতে চলে গেছে। অনেকবার ফোন বেজে কেটে গেল। দ্রুত বেরিয়ে গেল রনক। দ্রুত পা চালালো কুহুর বাড়ির উদ্দেশ্যে। অনবরত ফোন করতেই থাকলো। এবার রিসিভ হলো। একরাশ রাগ নিয়ে বলল রনক, বাড়িতে কার অনুমতি নিয়ে গিয়েছো তুমি? অপাশ থেকে মিয়ে যাওয়ার স্বরে বলল কুহু, আমি তো বাড়িতে যাইনি। মানে তাহলে কোথায়? কিয়ৎক্ষণ নীরবতার পর বলল কুহু, আমি ট্রেনে। কোথায় যাচ্ছি জানি না, সব আপনার জন্য হয়েছে। কুহুর কথা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো রনকের। ইতিমধ্যে আকাশে ঘটা করে সন্ধ্যার আয়োজন নেমেছে। চিন্তায় বক্ষস্থল ফাঁকা হলো তার। গম্ভীর গলায় বলল, এই মুহূর্তে তুমি কি ধরনের ইয়ার্কি করছো বুঝতে পারছো কুহু? আমাকে কষ্ট দিয়ে দুশ্চিন্তায় ফেলে কি শান্তি পাও? ফোনের ওপাশ নীরবতায় কাটল। চলন্ত ট্রেনের শব্দ এবার স্পষ্ট কর্ণকুহরে পৌঁছালো রনকের। অত্যল্পকালে বক্ষস্থল ধক করে উঠল। কপাল জুড়ে ঘামবিন্দু জমল। তবে কি কুহু সত্যি ট্রেনে করে কোথাও যাচ্ছে? আমি আসলে সত্যিই বলছি আপনাকে। কুহুর চিকন স্বর আরো মোলায়েম হলো। প্রলম্বিত দম নিল মেয়েটা। সবটাই ফোনের ওপাশে অনুভব করলো রনক। কিয়ৎক্ষণের জন্য নিঃশ্বাস আটকে রইল তার। মনে হলো কুহুকে সে হারিয়ে ফেলছে। অদ্ভুত এক অনুভূতি তাকে দিশেহারা করে দিল। এলোমেলো পা ফেলে গন্তব্যহীন হেঁটে চলল রনক। কুহু কোথায় আছে বিচলিত হয়ে জানতে চাইল। কুহু আমতা আমতা করলো। অস্থিরতা বাড়ল রনকের। এখন দিনাজপুরের দিকে যাচ্ছি। আমার সাথে এখন 5-6টা বছরের বয়সীর একটা মেয়ে আছে। সে নাকি হারিয়ে গেছে, পরিবারের সাথে ঢাকায় এসেছিল। মেয়েটা একবার বলছে তার বাড়ি রংপুর, আবার আরেকবার বলছে দিনাজপুর। কারো ফোন নাম্বারও নাকি মনে নেই। রাস্তায় বসে খুব কাঁদছিল। আপাতত তাকে নিয়ে দিনাজপুর যাচ্ছি আমি।
রনকের চলন্ত পা দুটো থেমে গেল, কপালে ভাঁজ পড়ল তার। মানে তুমি দিনাজপুর যাওয়ার আগে আমাকে জানালে না কেন? আর নিজেই এত বড় একটা দায়িত্ব নিয়ে নিয়েছো। থানায় যেতে পারতে তুমি। যদি মেয়েটির পরিবার থানায় যায় আর পুলিশ খোঁজ করলে তোমার সঙ্গে মেয়েটিকে পায়, তাহলে নির্ঘাত কিডন্যাপার ভাববে তোমাকে। কুহু আচমকা স্তব্ধ হয়ে গেল। এই কথা তার মোটা মাথায় প্রবেশ করেনি। সত্যিই তো, থানায় না গিয়ে বোকার মতো দিনাজপুর কেন যাচ্ছে সে? আসলে বাচ্চাটার কান্নার জন্য সবকিছু তালগোল পাকিয়ে গেছে। কোনো রকম তুলতলেকে বলল সে, আপনি তো মিটিংয়ে ছিলেন, ছুটির পর শাহিনুর মাহি ম্যামকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আমার ভীষণ রাগ হয়েছিল আপনার উপর, তাই কল করিনি। রেগে থাকলে কি কেউ আগ বাড়িয়ে কথা বলে নাকি? রৌনক এই মুহূর্তে ঠিক কি উত্তর দিবে বুঝতে পারল না। কুহুর প্রতি চরম ক্ষিপ্ত হলো সে। যে সরলতা দেখে প্রেমে পড়েছে, সেই বোকামো তাকায় নাকানি চুবানি খাইয়ে দিচ্ছে। বাসে করে আসছে জানিয়ে ফোন রেখে দিল রৌনক। যতক্ষণ মেয়েটাকে চোখের সামনে না দেখছে, মন কিছুতেই শান্ত হবে না। একবার সামনে পেলেই হলো। রৌনক কতটা ভয়ানক হতে পারে সেটা বুঝিয়ে দিবে। স্বাধীনভাবে চলতে দিয়ে আশকারা দিয়ে ফেলেছে একেবারে। শার্টের টপ বোতামটা খুলে দিয়ে লম্বা শ্বাস নিল। হাতঘড়িতে চোখ বুলিয়ে দ্রুত পা চালালো রৌনক। এই মেয়ে আবার কোথায় ফেসে যায় ঠিক নেই। ফল তো তাকেই ভোগ করতে হবে। রিশা বাড়িতে ঠিকই পৌঁছেছে, তবে মনটা পড়ে আছে রাতিমের কাছে। অদৃশ্য এক জালে যেন আটকে যাচ্ছে ক্রমেই। রিশার বিচক্ষণ মস্তিষ্ক সেটা টের পেল। রাতিমের চোখ মুখ জুড়ে অসম্ভব এক মায়া ঠাসা যেন। ও চোখে নিজের জন্য সম্মানও দেখেছে সে। শুদ্ধ আর জ্ঞানী পুরুষ। রাত ভালোই হয়েছে। অনেকবার ফোন হাতে তুলে নিয়েও রেখে দিল রিশা। এই মুহূর্তে রাতিম ভাইকে কল করা কি ঠিক হবে? কেন তার এত জড়তা সংকোচ কাজ করছে? আগের মতো দ্বিধাহীন ভাবটা যেন আর নেই। ঈষৎ লজ্জাও যুক্ত হয়েছে সঙ্গে। রাতিমের থেকে সব কথা জানার পর তো কোনো উত্তর দেয়নি রিশা। ইচ্ছে করেই চলে এসেছিল। বেচারা এবারও নিশ্চয়ই চিন্তায় আছে। রিশার মন হঠাৎই বলে উঠল, এই অসুস্থ মানুষটাকে এভাবে জ্বালাতন করে কি সুখ পাচ্ছে তুমি? একদম উচিত হচ্ছে না। এক্ষুনি তাকে কল দিয়ে বলেই দিতে পারো। আপনি মহান পুরুষ রাতিম ভাই। এমন মানুষের প্রতি রাগ করে থাকা যায় না, কেবল ভালোবাসা যায়। কতটুকু ভাবতেই চোখ মুখ খিচিয়ে নিল রিশা। নিজের মাথায় চাটি মেরে বিড়বিড় করে বলল, মনের কথা কখনো শুনতে নেই, সকল নষ্টের মূল এই মন। হেঁটে জানালার কাছে এসে পর্দা সরিয়ে দিল রিশা। পৃথিবী আজ অন্যরকম রঙিন লাগছে। এই প্রথম তার মন আশফিক ভাই ব্যতীত অন্য কাউকে নিয়ে ভাবতে বসলো। বন্ধুর উপকার করতে কয়জন নিজেকে এভাবে বিলিয়ে দেয়? এত বড় বদনামের বোঝা ঘাড়ে নিয়ে। সত্যি রাতিম ভাই একজন সুন্দর মনের পুরুষ। তোর ভাই কি শুরু করেছে এসব? বিয়ে করার পর তো সম্পূর্ণ বদলে গেছে। ভাবখানা দেখলে মনে হয় নিজে পছন্দ করে স্বেচ্ছায় বিয়ে করেছে। মায়ের কথায় ভাবনার ঘোর কাটল রিশার। ঘুরে তাকালো সে। খাটে বসে বললেন শারমিন বেগম, রনক ফোন করেছিল, আজকে বাড়ি ফিরবে না, কুহুকে নিয়ে নাকি ঘুরতে বেরিয়েছে। মায়ের কথা এতক্ষণে বোধগম্য হলো রিশার। পরশু যেহেতু বন্ধের দিন আর কালকে বোধহয় তেমন কাজ নেই রনকের, তাই হয়তো বউ নিয়ে একটু বেরিয়েছে সে। ব্যাপারটা খুব ভালো লাগলো রিশার। প্রিয় মানুষটাকে নিয়ে কত শত স্বপ্ন থাকে সবার। তপ্ত শ্বাস ফেলে বলল সে, কালকেই তো এসে যাবে মা। আর তাছাড়া ভাইয়া তো সবসময় ভার্সিটি ক্লাস কোচিং নিয়ে ব্যস্ত থাকে, এখন তেমন চাপ নেই, তাই হয়তো বেরিয়েছে একটু। মেয়ের কথার প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ফেললেন শারমিন বেগম। দিনাজপুর পৌঁছাতে ভোর হয়ে এসেছে প্রায়। আকাশ এখনো ঘোলাটে হয়ে আছে। আশেপাশে মানুষ বলতে নেই বললেই চলে। মেয়েটির কথা অনুযায়ী বিন্নাকুড়ি গ্রাম অবধি এসেছে সে। মেয়েটির পরনে লাল রঙা ফ্রক। কুহুর হাত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে সে। মাথায় হাত বুলিয়ে নিয়ে আবারও ভালো মতো ঠিকানা জানতে চাইল কুহু। মেয়েটি জানালো এখানে। রনক এখনো আসেনি। সারা রাতে হাজার খানেক হবে কল করেছে লোকটা। কুর ভীষণ খারাপ লেগেছে রনককে দুশ্চিন্তা দেওয়ার জন্য। তার মাঝে অন্যরকম এক ভালো লাগা ছুঁয়ে দিয়েছে। রনক ভাই কি তাকে সত্যিই ভালোবাসে? ভাবতেই শির দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে গেল। মেয়েটিকে নিয়ে পায়ে হেঁটে বলল কুহু। কিছু দূর এগোতেই এক বৃদ্ধবাসী পুরুষকে দেখে দাদা বলে চেঁচিয়ে উঠল মেয়েটি। কুহুর ধ্যান ভাঙল। ততক্ষণে বৃদ্ধ এগিয়ে এসে মেয়েটিকে জড়িয়ে নিল। লোকটির সন্ধিহান দৃষ্টি কুহুর মাঝে নিবদ্ধ। ভঙ্গাস্বরে বলতে লাগলেন তিনি, রাফিয়া দাদু, কই চলে গেছিলা তুমি? কেউ তোমারে ধইরা নিয়ে গেছিল? কুহু অপ্রস্তুত হলো। রাফিয়া তার দাদাকে ছেড়ে দিয়ে বলল, সবাই মিলে যখন শপিং করতে বের হয়েছিল তখন রাফিয়া বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আশেপাশে খুঁজেও আর পায়নি মা আর ফুপিদের। ভয়ে রাস্তায় বসে কাঁদছিল। কেউ তার দিকে তাকাচ্ছিল না। কুহুকে ইশারায় দেখিয়ে বলল,
বৃদ্ধ আজমল আলী স্বস্তির শ্বাস ফেললেন। তিনি ঢাকায় যাওয়ার জন্যই রওনা হয়েছিলেন। প্রতিমধ্যে নাতনির দেখা পেয়ে ভাবেন যাবেন না। ইতিমধ্যে থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। বাড়িশুদ্ধ সবার অবস্থা বেগতিক। নিজ গৃহে যাওয়ার জন্য কুহুকে অনুনয় করলেন আজমল আলী। বারবার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। রাফিয়াকে অবশেষে বাড়ি ফিরিয়ে পর্যন্ত নিয়ে আসতে পেরেছে ভাবতেই ভালো লাগছে কুহুর। অগত্যা আজমল আলীর সঙ্গে চলল সে। রনক না আসা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। জায়গাটা একেবারেই গ্রাম। কিছু দূর হাঁটতেই সরু পিচঢালা রাস্তার দেখা মিলল। রাস্তার দুধারে সারি সারি বাঁশ গাছ। মৃদু বাতাস বইছে। বাতাসে এক অদ্ভুত ভেজা ঘ্রাণ। খুবই ভালো লাগছে কুহুর। কিছু দূর দৃষ্টি থমকে গেল। ঝাঁকচমকপূর্ণ এক বাড়িতে প্রবেশ করলেন আজমল আলী। দেখে মনে হচ্ছে কারো বিয়ে, অথচ পুরো বাড়ি নিস্তব্ধ। মরিচবাতিগুলো জ্বলছে। আশেপাশে দৃষ্টি বুলালো কুহু। বৃদ্ধ বেশ জোর গলায় রহিমাকে বলে ডাকলো কাউকে। মধ্যবয়সী একজন মহিলা বেরিয়ে আসলেন। রাফিয়াকে দেখে চিৎকার করে এগিয়ে এলেন। আজমল আলী সবই খুলে বললেন স্ত্রীকে। ঢাকায় মেয়েদের আর ছেলের বউকে খবরটা জানিয়ে দিতে বললেন। হাতে থাকা ফোনটা বেজে উঠল কুহুর। স্ক্রিনে রনকের নাম রিসিভ করে কানে জড়ালো সে। রনক জানালো চলে এসেছে সে। কুহু জানালো 1 মিনিট পর কল দিচ্ছে সে। পরক্ষণে বৃদ্ধর কাছে এগিয়ে এসে বলল, আঙ্কেল আমি চলে যাচ্ছি, আমার হাজবেন্ড নিয়ে যেতে এসছে আমায়। চলে যাবেন মানে? আমার 2 মেয়ের বিয়ে কালকে, তোমার স্বামীরে বাড়িতে আসতে বলো। কুহু কি বলবে বুঝতে পারছে না। ঘর থেকে রহিমা বেরিয়ে এসেছে। কুহুর দিকে তাকিয়ে আছে নিশ্চুপ। বেশভূষা তো বলছে না সে বিবাহিত। রাফিয়া এগিয়ে এসে কুহুর হাত ধরে বায়না করতে লাগলো যেন বিয়ে পর্যন্ত থেকে যায়। কুহুকে তার ভীষণ ভালো লেগেছে। রহিমাও বেশ জোরাজোরি করলেন। আদৌ কুহুর স্বামী এসেছে কিনা সেটা দেখবেন তিনি। সন্দেহ একটাই রয়ে গেছে মনে। অগত্যা রওনাকে ফোন করে ঠিকানা বলে দিল কুহু। রহিমা ঘরে চলে গেল নাস্তা পানির ব্যবস্থা করতে। গ্রামের কিছু সংখ্যক মানুষ রাফিয়াকে দেখতে আসলো। ছোটখাটো একটা জটলা পাকিয়ে গেল। কুহু কয়েক কদম হেঁটে রাস্তায় দাঁড়িয়ে রনকের অপেক্ষা করতে লাগলো। কিছু সময়ের মধ্যে রনকের দেখা মিলল। হন্তদন্ত ছুটে আসলো সে। উম্মাদের মতো লাগছে তাকে। চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে। চোখ দুটো স্পষ্ট বলছে বহুক্ষণ ধরে তন্দ্রার স্বাদ পায়নি। লালচে হয়ে আছে ভীষণ। কুর সম্মুখে এসে ঘন ঘন দম ফেলল রনক। পরক্ষণে চাপড়ে ধরল বুকের মাঝে। অপ্রস্তুত হয়ে গেল কুহু। শক্ত হয়ে দাঁড়িয়ে রইল শুধু। গ্রাম্য মহিলারা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। কেউ কেউ কানাঘষা শুরু করে দিয়েছে। ছেলেটার মাঝে বিন্দুমাত্র লজ্জা নেই। ফিসফিস করে বলল কুহু, আশেপাশে দেখছে সবাই। রনক শুনল না। চেপে ধরে রাখলো কুহুকে, যেন সহস্র বছর পর তাদের দেখা। ভরাট স্বর নিয়ে বলল সে, এই একটা রাত আবার কিভাবে গিয়েছে কোনো ধারণা করতে পারবে তুমি? কিসের মধ্যে দিয়ে গিয়েছে আমি? এতটা বোকার মতো কাজ কেন করো তুমি? যখন হারিয়ে যাব তখন বুঝবে। শেষের কথাটুকু শুনতেই রনককে জড়িয়ে নিল কুহু। পাশে থেকে মহিলাগুলোর চোখ কোটর থেকে বেরিয়ে আসছে রীতিমতো। আজমল আলী ঘরের ভেতর চলে গেলেন। রহিমা তাকিয়ে আছে দূর থেকে। এমন বেহায়াপনা আগে দেখেনি সে। স্বামী স্ত্রীর মাঝে মহব্বত থাকা ভালো, সেটা বাইরের মানুষকে কেন দেখিয়ে বেড়াতে হবে? কুহুর চোখ জ্বলে ভেসে উঠল। শরীর মৃদু কাঁপছে। সত্যি এই মুহূর্তে আশেপাশের কোনো তোয়াক্কা নেই। সুন্দর মুহূর্তে সবসময় আসে না জীবনে। আজকের দিনটি না আসলে রনক ভাইয়ের তীব্র ভালোবাসাটুকু তার চোখে পড়ত। এই লোকটা হারিয়ে গেলে যে কুহুর অস্তিত্ব থাকবে না। রহিমা কিছুটা এগিয়ে এসে বলেই ফেলল, দ্রুত গতিতে সরে আসলো কুহু। রনক আশেপাশে খেয়াল হতেই দেখল সকলের উৎসুক দৃষ্টি তাদের মাঝে নিবদ্ধ। রহিমা বেগম হরহর করে রুমে চলে গেলেন। তাকে অনুসরণ করল কুহু। ভীষণ লজ্জা আর অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। রনক কোনো কিছুর পরোয়া করল না। কুহুর পিছু নিল। তার মনের অবস্থা তো আর লোকে জেনে বসে নেই। বেশ পরিপাটি একখানা রুম। কুহুকে দেখিয়ে এক মেয়ে বলল। রুমে এসে স্বামীর সঙ্গে খানিকক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা আরম্ভ করলেন রহিমা বেগম। এমন নির্লজ্জ ছেলে মেয়ে তিনি আগে দেখেননি। শহরে বড় হবে বলে কি আদব কায়দা নেই? স্ত্রীর কথা কানে তুলল না আজমল আলী। এই অচেনা মেয়েটির সুবাদেই তো নাতনিকে ফিরে পেয়েছেন। এর বাইরে তার বিষয় না ভাবাই ভালো। স্ত্রীকে বললেন নতুন মেহমানদের যেন যত্নআত্তির কোনো রকম কমতি না হয়। স্বামীর কথায় সহমত পোষণ করল রহিমা। যত কিছুই হোক মেয়েটা কিন্তু বেশ বড় মনের পরিচয় দিয়েছে। আজমল আলী জানালেন ঢাকায় রাফিয়ার মায়ের অবস্থা ভালো নয়। জ্ঞান হারিয়েছিল সে। তার 2 মেয়ে সামলে নিয়েছে। তারা আপাতত দিনাজপুরে রওনা দিয়েছে। স্বামীর কথা শুনে আশ্বস্ত হলেন রহিমা। ছেলেকে কি জবাব দেবেন ভাবতেই বিপি হাই হয়ে গিয়েছিল। দক্ষিণে বড়সড় কাঠের জানালা। নির্মল বাতাস সুরসুর করে প্রবেশ করছে রুমে। বিশাল এই বাড়িটা রাজপ্রাসাদ থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না কুহুর। শহরে সচরাচর এমন ধাঁচের বাড়ি দেখা যায় না। পাশেই দাঁড়িয়ে আছে ছোট রাফিয়া। টুকিটাকি কথা বলছে কুহুর সঙ্গে। রনক হাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছিল কুহুকে।
এই মেয়ের জন্য আজ কোথা থেকে কোথা অবধি চলে এলো, নির্লজ্জের তকমাও পেল। অথচ মহারানীর কি কোনো চিন্তা আছে এই বিষয়ে? হিয়নের মন মস্তিষ্কের ওপর দিয়ে বয়ে গেছে, সেটা কি আন্দাজ করেছে? উল্টো নিজের মতো আনন্দে আছে। জানালা দিয়ে উকি দিলেই শান বাঁধানো পুকুরঘাট দেখা যায়। রাফিয়া টেনে টেনে কুহুকে নিয়ে সেদিকে চলে গেল। বোকার মতো দাঁড়িয়ে রইল রনক। কুহু বেরিয়ে যেতেই সেই কিশোরী মেয়েটি উপস্থিত হলো শরবত নিয়ে। চোখে মুখে লাজুক ভাব, ঠোঁটে ঈষৎ হাসি, আর চোখে তাকিয়ে শরবতের গ্লাস হাতে নিল রনক। মেয়েটা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে বলল, আপনারা কি কোনো মুভিতে অভিনয় করেন? দুইজনের জড়াই ধরেছিলেন, কি যে চমৎকার লাগতেছিল। শরবত খেতে গিয়ে বিষম খেল রনক। পাশেই সোফায় বসে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। মেয়েটা ভয়ে ততক্ষণে চলে গেল। কিছুক্ষণের মাঝে উপস্থিত হলেন রহিমা। শান্ত হয়ে সোফায় গায়ে লিয়ে চোখ বুজেছে রনক। আপদমস্তক দেখে নিয়ে প্রশ্ন ছুড়ল সে। রহিমার শক্ত কথায় চোখ মেলে তাকালো রনক। সোজা হয়ে বসলো। কুহুর কথা জিজ্ঞেস করতেই তার অভিমানটুকু আবারও মাথা চড়া দিয়ে উঠল কপালে। ঈষৎ ভাঁজ ফেলে বলল, হবে হয়তো কোথাও এদিক সেদিক, আমি দেখিনি। রনকের এবার বিরক্তি ধরে গেল। এ কোথায় এসে পড়ল সে? এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। চোখ মুখ শক্ত করে জবাব দিল সে, না, আমার বউ না। কাবিন করে কবুল বলে উঠিয়ে নিয়ে গিয়েছিলাম বাড়িতে। পান খাওয়া টুকটুকের লাল জিপটা বের করে কামড়ে ধরে বললেন রহিমা। রনক আর দাঁড়ালো না এক মুহূর্ত, হনহন করে বেরিয়ে গেল। রহিমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। পুকুরের ঠিক ডান পাশে ছোটখাটো একটা বাগান, চারিপাশে বাউন্ডারি করা সারি সারি সুপারি গাছ দাঁড়িয়ে আছে। তার ঈষৎ ছায়া পড়েছে ঘাসের উপর। দোলনায় বসে দোল খাচ্ছে কুহু, পাশে রাফিয়া বসে আছে। এই মুহূর্তে পরিবেশটা ভীষণ ভালো লাগছে কুহুর। এমন জায়গায় তো অনায়াসে সহস্র বছর কাটিয়ে দেওয়া যাবে। আচমকা হাতে হ্যাসকা টান অনুভব হতেই হকচকিয়ে উঠল কুহু। পাশে কঠোর চোখে মুখে দাঁড়িয়ে আছে রনক। তুমি কি আসলে বিয়ে খেয়ে যাবে? এরা তোমার কে হয়? চেনো ওদের? রনক ভীষণ রেগে আছে, এটুকু বুঝতে পারছে কুহু। তবে এই মুহূর্তে কি জবাব দেবে সে? আমতা আমতা করছে। এখানে আসার পর আমার সঙ্গে কথা বলেছো তুমি? আমি কি চাই জিজ্ঞেস করেছো? এই যে সারা রাত দুশ্চিন্তা দিয়েছো, তার কোনো পরোয়া আছে? কোনো রকম তুতলে বলল কুহু। হ্যাঁ আছে তো। আপনি কত টেনশন করেছেন ভেবে আমারও সারা রাত ঘুম হয়নি ট্রেনে। রনক কিছু বলল না। কুহুকে টেনে দোলনায় বসিয়ে দিল। পেছন দিকে দাঁড়িয়ে কুহুর গলা আলতো জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, শাস্তি তোমার অবশ্যই পাওনা আছে নির্বোধ মেয়ে। যত কিছুই হয়ে যাক, এই সাজা থেকে কোনোভাবেই নিস্তার পাবে না, এতটুকু জেনে রাখো। সুতরাং মানসিকভাবে প্রস্তুতি নাও। মিষ্টি এক যন্ত্রণাদায়ক যাতনা অপেক্ষা করছে, শুধু বাড়ি পৌঁছাতে দাও আমায়। প্রতিটা কথায় মৃদু কেঁপে উঠল কুহু। হৃদস্পন্দন থেমে গেল তার। কি চলছে বৎপুরুষের মস্তিষ্কে? দোলনাটা হালকা তুলিয়ে দিল রনক। পেছাতেই তার শক্তপোক্ত হাতে ফের থামিয়ে দিয়ে আলগোছে কুহুর গালে গভীর চুম্বন করল। পাশে রাফিয়া বসে গল্প শোনাচ্ছে। কুহু বরফের মতো জমে গেল। অত্যল্পকালে তার সমস্ত শরীর শিউরে উঠল। ফের দোলনাটা দুলিয়ে দিল রনক। বেশ স্বাভাবিকভাবেই বলল, এটা তোমার শাস্তির আগাম সতর্ক সংকেত। পরবর্তীতে সেটা কতখানি আঘাত হানতে পারে ভেবে নিও। পাশে থাকে রাফিয়া শাস্তির কথা শুনে হেসে ফেলল খিলখিল করে। ঠোঁট উল্টে বলল, বড়দের আবার শাস্তি দেয় নাকি? শাস্তি তো ছোটদের দেয়, পড়াশোনা না করলে, তারপর দুষ্টুমি করলে। পাশ থেকে হতাশার স্বরে বলল রনক, তোমার আন্টিটা ভীষণ দুষ্ট বুঝলে, একদম কথা শোনে না। এই জন্য তাকে এমন শাস্তি দিব যেন একেবারে আমার বাধ্যগত হয়ে যায়। চোখ মুখ কাতর করে বলল রাফিয়া, আন্টিকে বেশি মেরো না, তার কষ্ট হবে, ভয় পাবে সে। কুহুর ঘাড়ে আলতো করে আঙ্গুল চালিয়ে বলল রনক, আমি ভীষণ নিষ্ঠুর একজন মানুষ। তোমার আন্টি ভয় পেলেও তার আর নিস্তার নেই। বড্ড জ্বালিয়েছে সে আমাকে। কুহু আর এক মুহূর্ত বসল না, উঠে দ্রুত প্রস্থান করলো। রনক ভাইয়ের মনে এই মুহূর্তে ঠিক কি চলছে সেটুকু বুঝতে বাকি নেই তার। নির্লজ্জ পুরুষ কোথাকার। কুহুর যাওয়ার পানে তাকিয়ে থেকে শব্দ করে হেসে ফেলল রনক। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরেছেন আজমান আলীর 2 মেয়ে আর ছেলের বউ। রাফিয়ার মা বাড়িতে প্রবেশ করে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেছিল। কুহুর 2 হাত জড়িয়ে নিয়ে কৃতজ্ঞতায় চোখ ভাসিয়ে দিল। সকলের আবেগঘন মুহূর্ত দেখে খারাপ লাগলেও কোথাও একটা ভালো লাগছে কুহুর।
আজকে আজমল আলীর যমজ 2 মেয়ের বিয়ে, বাড়িতে হট্টগোল, আনন্দের জোয়ার বইছে। আর যদি রাফিয়াকে সত্যিই পাওয়া না যেত তবে এই আনন্দমুখর বাড়িটা এমন প্রাণবন্ত থাকতো না নিশ্চয়ই। নিমিষে ধূলিসাৎ হতো সব। কুহু ঠিক সময় এসেছে মনে হচ্ছে। তাছাড়া এমন যমজ বিয়ে তার আগে কখনো দেখা হয়নি। লিলি আর ইলি 2 বোনই বেশ হাসি খুশি, মুহূর্তেই কুহুর সঙ্গে মিশে গেছে একদম। রনক চলে যেতে চাইলেও সবার অনুরোধে শেষ পর্যন্ত থাকা হলো তাদের। সারা বাড়িতে আবারও বিয়ের আমেজে পরিপূর্ণ। রাতের বেলার রং বেরঙের আলোকসজ্জায় একরকম রাজকীয়তার ছোঁয়া লেগেছে বাড়িতে। ঘুরে ঘুরে সম্পূর্ণ বাড়িটাই রাফিয়ার সঙ্গে হেঁটে দেখেছে কুহু। উচ্চ শব্দে গান বাজছে। একদম মেয়েটা একট্রে গাঢ় বেগুনি রঙা শাড়ি পরেছে, ছেলেরা সব একই রঙা পাঞ্জাবি। মুগ্ধ হয়ে দেখছিল কুহু। অথচ তার বিয়েটা হয়েছিল খুবই সাদামাটা, তাতেও ঝামেলার কমতি ছিল না। অবশেষে অপ্রত্যাশিতভাবে রনক ভাইয়েরই হয়ে গেল সে। কথাগুলো ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। লিলি আর ইলিকে পার্লার থেকে সাজিয়ে আনা হয়েছে। কাঁচা হলদে শাড়ির লাল পাড় দুবোনকে একেবারে পুতুলের মতো লাগছে। কুহুকে দুজনেই বেশ আটোসাটো বেঁধে ধরেছে শাড়ি পরার জন্য। রাফিয়ার মা রত্না যাবে পার্লারে, কুহুকে ছাড়া কিছুতেই যাবে না সে। সম্পূর্ণ অপরিচিত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে একটু অস্বস্তিতে পড়ল কুহু। তার উপর আশেপাশে রনক ভাইয়ের দেখা নেই। অগত্য সবার জোড়াজুড়িতে রাজি হলো কুহু। রনককে পাঞ্জাবি পরার কথা বললেন আজমল আলী। বরাবরই নাকচ করে গেছে সে। ছোট ছোট ছেলেপেলেদের সঙ্গে একই রকমের পাঞ্জাবি পরাটা বেমানা লাগছে তার কাছে। গানের শব্দ থেকে বেশ অনেকটা দূরেই পুকুর ঘাটে বসে আছে রনক। কুহুকে অনেকক্ষণ যাবৎ দেখছে না। মনটা পায়চারি হয়ে আছে কেমন। অন্দরে সব মেয়েদের দল, হুট করে তো প্রবেশ করা যায় না। নির্বোধ মেয়েটাও কি একবার বেরিয়ে আসতে পারে না? পুকুরের ঘোলাটে জলে স্থির দৃষ্টি রাখল রনক। চাঁদের ছায়া পড়েছে তাতে, মনে হচ্ছে চাইলেই হাত বাড়িয়ে ছোঁয়া যাবে, তবে মিছে আলো ছাড়া কিছুই মিলবে না। রনকের একাকিত্ব ঘুচাতে আজমল আলী আসলেন, টুকিটাকি গল্প জুড়লেন। এই গ্রামে এক নামেই চেনে তাদের, প্রাচীন জমিদার গোত্রের তারা। চালচলনে তেমনই প্রকাশ পাচ্ছে। 2 মেয়ে আর 1 ছেলে নিয়েই তার সংসার। ছেলে প্রবাসী, বেশ উচ্চশিক্ষিত, গ্রামে ব্যবসা করবে না। বেশ মনোযোগ দিয়ে আজমল আলীর কথা শুনল রনক। কোনো প্রতিউত্তর করল না। খাবারের দিক সামলে দিতে চলে গেলেন তিনি। তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো রনক। রাত ভালোই হয়েছে। ঘুরে তাকাতেই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল সে। কুহু দাঁড়িয়ে আছে হলুদ রঙা শাড়ি পরে, হাত ভর্তি চুড়ি, ফুলের গয়না জড়িয়ে আছে গায়ে। হৃদস্পন্দন বেড়ে গেল। রনকের ভীষণ মায়াবী লাগছে কুহুকে। আচমকা কোমরের কাছে দৃষ্টি থমকে গেল। শাড়ির আঁচল বোধহয় বেখালি সরে গিয়ে বেরিয়ে আছে উন্মুক্ত ফর্সা উদর। ধীর পায়ে এগিয়ে আসলো রনক। কুহুকে টেনে নিল নিজের কাছে। গভীর এক যেন আচ্ছন্ন করে রেখেছে তাকে। ফ্যাল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে কুহু। রনকের উত্তপ্ত শ্বাস তার কপাল ছুঁয়ে দিচ্ছিল। অদ্ভুত এক ভালো লাগা ছুঁয়ে দিচ্ছে কুহুকে। প্রিয় কারোর জন্য সাজলে সে যদি মুগ্ধ নয়নে এভাবে দেখে তাহলে তো ভালো লাগবেই। কুহুর উন্মুখ উদরে শক্ত হাতের স্পর্শ পেতে ভয়ানক চমকে উঠল কুহু। সরে আসতে চাইলে খেয়াল করল অপর হাতে আবদ্ধ সে। চারিদিকে ঘটা আলোয় সবকিছু সুস্পষ্ট, যদিও এদিকে কেউ নেই। তবুও ভীষণ লজ্জা পাচ্ছে কুহু। রনকের ধুকপুকানি শুনতে পাচ্ছে। আলতো করে শাড়ি টেনে কুহুর পেটের অংশটা ঢেকে দিল রনক। গম্ভীর স্বরে বলল, আমাকে আর কতভাবে জ্বালাতন করলে শান্তি পাবে তুমি? আমি যদি পাল্টা শুধুবোধ নেই সহ্য করতে পারবে তো? অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। দৃষ্টি রাখলো রনকের বুকে, মৃদু স্বরে বলল, আমি আপনাকে কোনো জ্বালাতন করিনি, আর অপরাধও করিনি। বিনা দোষে শাস্তি দিতে পারেন না আপনি। এবার ছাড়ুন, কেউ দেখে ফেলবে। আর একটু শক্ত করে জড়িয়ে নিয়ে বলল রনক, দেখুক, গোটা দেশ দেখুক, নিজের বউকে জড়িয়ে ধরেছি। সবাই তো আর সেটা জানে না। ছাড়ুন তো, আপনার বউ নই আমি। সাময়িকের জন্য ভুলে যান এটা। হঠাৎ পাশ থেকে বলে উঠল রহিমা, হাই সর্বনাশ, আমি আগেই সন্দেহ করছিলাম তোমরা যে বিবাহিত না। রহিমার কথায় ভাবনার ঘোর কাটল রনকের। কুহু দ্রুত সরে দাঁড়ালো, দৃষ্টি রাখলো মাটিতে। বিরক্তিতে কপাল কুঁচকে এসেছে রনকের। আসার পর থেকে এই মহিলা দেখছি পিছুই ছাড়ছে না। রনক উত্তর দেওয়ার আগে রহিমা মুখ বাঁকিয়ে চলে গেল। কুহু বোকার মতো তাকিয়ে আছে রহিমার যাওয়ার পানে। চোখ মুখ শক্ত করে বলল রনক, আমরা বিবাহিত হই বা না হই তাতে এই মহিলার কি সমস্যা? সব জায়গায় কি কাবিনা বানিয়ে ঘুরবো নাকি? কুহু মিটিমিটি হাসছে। সেটা দৃষ্টিগোচর হলো না রনকের। কপালের ভাঁজ সমান হলো তার। অসম্ভব সুন্দর লাগছে কুহুকে। ইচ্ছে করছে আজ গোটা রাত চোখের সামনে বসিয়ে রাখুক মেয়েটাকে, তবে যদি চক্ষু তৃষ্ণা মেটে। কয়েক পা এগিয়ে আবারও কুহুর কাছাকাছি চলে আসলো রনক। চমকে চারিপাশ দৃষ্টি বুলালো কুহু।
কোনো রকম যেন তোয়াক্কা নেই রনকের। কুহুর হাত চেপে ধরে বড়সড় একটা গাছের আড়ালে টেনে নিয়ে গেল। মাথা খানিক উঁচু করে রনকের চোখের দিকে তাকিয়ে বলল কুহু, খানিকক্ষণ আগের কথা ভুলে গেলেন? সরুন, সবাই খুঁজবে আমায়। রনকের অস্থির দৃষ্টি শক্তপোক্ত পুরুষালী হাত দুখানা রাখলো কুহুর উন্মুক্ত কটিদেশে। তৎক্ষণাৎ দৃষ্টি নামালো কুহু। অদ্ভুত এক জড়তা ঘিরে ধরল তাকে। পায়ের তলানি শিরশির করে উঠল। মৃদু আওয়াজ তুলে বলল রনক, আমার যে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না কুহু, নিজেকে স্থির রাখতে পারছি না। বারবার আমাকে অশান্ত করে দিয়ে তো পালাতে পারো না তুমি। আমি তো আর অনুভূতিহীন রোবট নই। দূরত্ব আমাকে ভীষণ পোড়ায়। এই মুহূর্তে রনক ভাইয়ের মনের অবস্থা বেশ বুঝতে পারছে কুহু। লজ্জায় কান দিয়ে ধোয়া ছুটে গেল তার। সামনে থাকা লোকটা তাকে প্রচণ্ড ভালোবাসে, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। চাইলেও রনককে ফিরিয়ে দেওয়ার সাধ্য তার নেই। কুহুর উত্তরের অপেক্ষা করল না রনক। হাত বাড়িয়ে কুহুর নাক থেকে নথ খুলে নিল। ভয়ানক চমকালো কুহু। চোখ গোল গোল হয়ে এলো তার। এই মুহূর্তে ঠিক কী ঘটবে তার মস্তিষ্ক দ্রুত সংকেত দিয়ে দিল। রনক ধীরে ধীরে এগোতেই ঠোঁটের উপর হাত রেখে আটকে দিল কুহু। ভুরু কুচকে এলো রনকের। কোনো রকম বলল কুহু, কি করছেন? দেখছেন না আমার ঠোঁটে লিপস্টিক? সাজ ঘেটে দেওয়ার পায়তারা করছেন, তাই না? আমি তো সেটা হতে দিব না। কতটুকু বলে রনককে এক প্রকার জোরে সোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কুহু। নথি ঠিক করতে করতে দ্রুত পা ফেলে প্রস্থান করলো। রনক হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে। তার ঠিক কী রকম প্রতিক্রিয়া জানানো উচিত বুঝতে পারছে না। তবে মনে হচ্ছে এই গর্ধব মেয়েকে মনের অব্যক্ত অনুভূতি বুঝিয়ে কোনো লাভ হলো না। একবার এই মেয়েকে বাগে পেলে এবার আর নিস্তার দিবে না রনক। ইচ্ছাকৃত জ্বালানোর কষ্ট বুঝিয়ে ছাড়বে। লিলি আর ইলিকে হলুদ লাগাচ্ছে সবাই। এক ঝাঁক মেয়ের দল নাচ করছে। কুহুর খুবই আনন্দ হচ্ছে। খানিক আফসোসও হচ্ছে তার বিয়েটা তো এত জাঁকজমকভাবে হয়নি। রহিমা আর চোখে বারবার কুহুকে খেয়াল করছিল আর নাক ছিটকে যাচ্ছিল। কোথা থেকে রত্না এসে কুহুর পাশে বসে পড়ল। কোথায় ছিলে গো এতক্ষণ? খুঁজছিলাম। এই তো এইদিকে। একটুখানি হেসে বলল রত্না। বুঝেছি, সাহেবের কাছে ছিলে তাই তো। আমিও এতক্ষণ আমার হাজবেন্ডের সাথে ভিডিও কলে কথা বলে এসেছি। সে আমাকে একেবারে চোখে হারায়। প্রেমের বিয়ে, বুঝলে? তোমাদেরও নিশ্চয়ই আমাদের মতোই। গ্রামের মানুষ তোমাদের নিয়ে কত কথা বলা বলি করছে। তুমি কিছু মনে করো না। কতজন কত কথা বলবে, কানে তুলবে না। রত্নার কথায় নিশ্চুপ হয়ে গেল কুহু। তাদের তো প্রেমের বিয়ে নয়, বরং ঝুট ঝামেলা হয়ে বিয়ে। কতটুকু ভাবতেই মন খারাপ হয়ে গেল। তবে রনক ভাই তাকে খুব ভালোবাসে, এটা ভাবলেও ভালো লাগে। কুহু ভেবেছিল জীবনটা স্বাভাবিক যাবে না, অথচ তার ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে রনক ভাই। কুহুকে চুপ থাকতে দেখে বলল রত্না, আরেকটা কথা বলবো ভাবছিলাম। কি মনে করো তুমি? আসলে আমার শাশুড়ি তোমাদের নিয়ে কিসব বলে বেড়াচ্ছে। উনি আগেকার দিনের মানুষ তো। এই যে তোমার হাতে চুড়ি নেই, নাকে ফুল নেই, তাই হয়তো ওনার সন্দেহ হচ্ছে। আমি বুঝিয়েছি ওনাকে, সে মানতে নারাজ। তোমার কানে কথাটা আসলে ও খারাপ লাগবে, তাই আমি আগেই বলে রাখলাম। লিলি আর ইলিও আম্মাকে শাসিয়েছে। কথাটা বাবার কানে গেলে তিনিও রাগ হবেন। কোন নিশ্চুপ শুনছিল রত্নার কথা। চুড়ি আর নাকফুল পরার প্রচলন যে খুব একটা শহরে নেই এমন নয়। নিজের শাশুড়িকেও পড়তে দেখেছে কুহু। তার বেলায় তো নিয়ম ভিন্ন। কলেজে এসব পরে তো যাওয়া যায় না। রনক ভাইয়ের নিষেধাজ্ঞা আছে কিনা? কুহুরও তো খুব ইচ্ছে করে একদম বউ সেজে থাকুক, সংসার করুক মন দিয়ে। তা নয়, রনক ভাই তাকে পড়াশোনা করাতে ব্যস্ত। তপ্ত শ্বাস ফেলে বলল কুহু, এখন আন্টির সন্দেহ কিভাবে দূর করবো ভাবি। আমি তো কাবিননামা নিয়ে আসিনি, একসাথে বিয়ের ছবিও নেই ফোনে। আরে তোমাকে প্রমাণ দিতে বলেছে নাকি কেউ? আমি শুধু বলে রাখলাম তোমাকে, যে যাই বলুক কানে তুলবে না, মন খারাপ করবে না। কুহুর মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। ব্যগ্রস্বরে বলল সে, একটা কাজ করলে কেমন হয়? আমি আর আমার স্বামী আবার বিয়ে করে নিই, তাহলে তো সবার মুখ বন্ধ হয়ে যাবে। রত্না ভেবেচাকা খেয়ে তাকিয়ে আছে। এমন কিছু শুনবে ভাবেনি। মেয়ে, তুমি কি মজা করছো নাকি রাগ হয়ে বললে? একদমই না। এত আয়োজন দেখে আমার নিজেরই ইচ্ছে করছে আবার বিয়ে করতে। আসলে আমাদের বিয়েটা একেবারে ঘরোয়া আর সাদামাটা ভাবে হয়েছিল তো, আগদের মতোই। এভাবে বিয়ে হলে মন্দ হয় না। কুহুর চোখমুখ দেখে বোঝা গেল সে সত্যিই বলছে। বাসা থেকে দাঁড়িয়ে বলল রত্না, তাহলে তো খুব ভালো হয়। সবার জন্য যোগ্য জবাব এটা। কালকে লিলি আর ইলির সঙ্গে তোমাদেরও বিয়ে হবে, তার দায়িত্ব আমি নিলাম। কতটুকু বলে প্রস্থান করলো। শেষের কথাটা ভীষণ ভালো লাগলো কুহুর। সব কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। হুট করেই যেন অচিনপুরের রাজ্যে এসে পৌঁছে গেছে সে। মনের ইচ্ছেগুলো বলতেই কেমন পূরণ হয়ে যাচ্ছে।
কিছুক্ষণ মাঝে স্টেজ ছেড়ে নেমে এলো লিলি আর ইলি। গানের তালে নাচতে থাকলো দুবোন। কুহুকেও টেনে নিল সঙ্গে। জগৎ ভুলে একেবারে তান বেরালো কুহু। হঠাৎই তার আনন্দ দ্বিগুণ হয়ে গেল। ভালো মতো একটু খেয়াল করলে বোধহয় দেখতো একজোড়া রক্তিম চোখ তাকে আবদ্ধ করে রেখেছে। এর পরিণাম নির্ঘাত ভয়ানকই হবে। কুহুদের বিয়ের জন্য সবাইকে এক প্রকার রাজি করিয়ে ফেলেছে রত্না। অবশ্য দুই ননদই তাকে সঙ্গ দিয়েছে সমানভাবে। আজমল আলী যেন ঘটা করেই গ্রামবাসীকে জানিয়ে দিলেন তার আরও এক মেয়ের বিয়ে আছে। রহিমার মুখটা বাংলার পাঁচের মতো হয়েছিল। সন্দেহ দূর হয়েছে ঠিকই, তবে নতুন আরও ঝামেলা যুক্ত হবে ভাবতে পারেনি। এজন্যই বলে পরের পিছনে লেগে থাকা ঠিক নয়, এর পরিণাম ভালো হয় না। রহিমার মুখ থেকে ভীষণ হাসি পাচ্ছিল রত্নার। রনক সকালবেলায় জেনেছে তাদের আবারও বিয়ে হবে। কথাটা শুনে চরম ক্ষিপ্ত হয়েছে সে। বিষয়টা তার কাছে মোটেও ভালো লাগেনি। সবাই কি পেয়েছে? সন্দেহের জন্য আবারও বিয়ের পিঁড়িতে বসিয়ে দিবে? বোকা মেয়েটার জন্য এখানে ফেসে গেছে সে। কি দরকার ছিল বিয়ে খাওয়ার সময়? কথাগুলো ভাবতে ভাবতে আয়নায় নিজেকে দেখল রনক। সাদা পাঞ্জাবি আর পাজামা পরেছে সে। অপরিচিত কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে যাওয়ার জন্য। ওদিকে লিলি আর ইলির বিয়ে পড়ানো শেষ, এখন কুহুর পালা। কাজী যখন কাবিনের পরিমাণ জিজ্ঞেস করেছিল, উত্তরে কুহু বলেছিল সে রনক ভাইকেই চায়। উপস্থিত সবাই ভীষণ অবাক হয়েছে এমন উত্তর শুনে। এর আগে এমন ধাঁচের বিয়ে বোধহয় কারো দেখা হয়নি। এই যুগলের মাঝে ঠিক কতখানি প্রেম আর ভালোবাসা সেটা আর বলার অপেক্ষা রাখে না। মুহূর্তে কথাখানা সম্পূর্ণ গ্রামে ছড়িয়ে গেল। কেউ বা ছুটে এসেছে তাদের দেখতে। রনকের কানেও কথাটা এসেছে। মুহূর্তে সব খারাপ লাগা দূরীভূত হয়ে গেল তার। কুহু যে এতখানি ভালোবাসার প্রমাণ দিবে এটা কল্পনাতীত ছিল। সমস্ত চিন্তা বাদ দিয়ে এবার বোধহয় বিয়ের দিকে মনোযোগী হলো রনক। প্রথমবার বিয়েতে যে ভয় আর নানান চিন্তা ছিল এবার আর সেটা নেই। অদ্ভুত এক ভালো লাগা মিশে যাচ্ছে শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। বেশ খোশমেজাজে আর দ্বিধাহীন পরপর 3 বার কবুল বলে নিল রনক। লিলি আর ইলির বিদায়বেলা বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছিল সবার কান্নায়। কুহুর বেজায় মন খারাপ হলো। অপরিচিত হলেও এই একদিনে সবার সাথে যেন মিশে গেছে অনেকটা। লিলি আর ইলির রুমে কুহু আর রনকের জন্য বাসর সাজানো হয়েছে। এটা দুবোনের পূর্ব পরিকল্পনা ছিল। সবটা তদারকি করেছে রত্না নিজে। বাহারি ফুলে ফুলে একেবারে সাজিয়ে দিয়েছে ঘরটা। ঘড়িতে রাত 10টা। সম্পূর্ণ বাড়ি জুড়ে নিস্তব্ধতা। রহিমার ঘর থেকে মৃদু কান্নার আওয়াজ ভেসে আসছে থেমে থেমে। রনক বসে আছে পুষ্প বিছানো খাটে। মনটা কখন থেকে পায়চারি হয়ে আছে কুহুকে দেখার জন্য। এখনও তো দেখাই হয়নি মেয়েটাকে। রত্নার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে কুহু। লাল টুকটুকে জামদানি শাড়ি পরে আছে সে। মুখে সাজ ভালোই আছে। অন্যরকম এক ভালো রাখার অনুভূতি ছুঁয়ে দিচ্ছে তাকে। এবার সে সত্যিই রনক ভাইয়ের জন্য বউ সেজেছে। ভাবতেই গা শিহরণ তুলছে। এত সাজসজ্জা আর আয়োজন শুধুমাত্র পাগলাটে প্রেমিক পুরুষটার জন্য। পেছন থেকে রত্না বলল, সেই কখন থেকে বলছি তোমার স্বামীর কাছে যেতে। বেচারা একা বসে আছে, তার উপর নতুন পরিবেশ। তোমার লজ্জা মাখা মুখ দেখে মনে হচ্ছে সত্যিই নতুন বিয়ে হয়েছে। যাও তো মেয়ে, বরের কাছে গেলে দেখবে লজ্জা পালাবে লেজ গুটিয়ে। কতটুকু বলেই কুহুর হাত ধরে লিলি ইলির রুমে চলে আসলো রত্না। ফোনে মনোযোগী ছিল রনক। রিনি ছিনি চুরির শব্দ পেতে মাথা তুলে তাকালো সে। সামনে কুহুকে দেখে স্তব্ধ হয়ে গেল যেন। আজ যেন একটু বেশি সুন্দর লাগছে কুহুকে। এতটা রূপবতী আগে লেগেছিল কখনো? রত্না একটুখানি হেসে বলল, শুভরাত্রি পুরাতন দম্পতিদের বাসর রাতের জন্য। বলেই দরজা আটকে দিয়ে চলে গেল রত্না। কুহু স্থির দাঁড়িয়ে রইল দৃষ্টি মেঝেতে। বুকে রীতিমতো হাতুড়ি পেটাচ্ছে কেউ। নিঃশ্বাস আটকে রইল। অস্থির হয়ে হাত দলাই মলাই করে যাচ্ছিল। সবটাই খেয়াল করছিল রনক। গম্ভীর স্বরে বলল, আজকের বিয়ের অভিজ্ঞতা কেমন ছিল? তুমি কি এটা স্বাভাবিক মেনেছো কুহু? আমরা যদি চলে যেতাম তাহলে? কথা থামিয়ে দিয়ে বলল কুহু, এটা আমার সিদ্ধান্ত ছিল, আমিই বলেছি বিয়ের কথা। রনক স্তব্ধ হয়ে গেল। অথচ সে কিনা ভেবেছিল এই বিয়ের জন্য নির্ঘাত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে কুহু। এত কিছু আগে জানলে তো এসব নিয়ে দুশ্চিন্তা করতো না রনক। খাট থেকে নেমে দ্রুত পা ফেলে এগিয়ে আসলো সে। ধূপ করেই কুহুকে কোলে তুলে নিল। ভারী অবাক হলো কুহু। আচ্ছা, তা তোমার ইচ্ছে ছিল আমার সাথে দ্বিতীয়বার বাসর করার, তাই তো? চোখ পাকিয়ে রনকের দিকে তাকিয়ে বলল কুহু, আপনি আসলেই একটা অসভ্য। আমি কি একবার বলেছি এটা? কুহুকে আয়নার সামনে দাঁড় করালো রনক। আঁচল টেনে মাথায় ঘোমটা তুলে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তাহলে কি শুধু বিয়ে করার ইচ্ছে ছিল? কুহু কিছু বলল না। আয়নায় দৃষ্টি পড়তেই দেখলো রনক ভাই তার দিকেই তাকিয়ে আছে। তৎক্ষণাৎ দৃষ্টি নামালো কুহু। ঈষৎ শব্দ হেসে বলল রনক, পালাতে আর পারলে কই,
আসতেই তো হলো আমার কাছে। তাছাড়া এই যে বিয়ে করার সিদ্ধান্ত একাই নিলে, আমার অনুমতি নিয়েছিলে। এখন যদি আমি শাস্তি দেই? মাথা তুলে বলল কুহু। শাস্তি ছাড়ার কোনো কথা আছে আপনার মুখে? টিচার বিয়ে করেছি কি না? উফ। ভুরু কুচকে বলল রনক। কোনো শাস্তি দিয়েছি তোমাকে? বিনা দোষে অপরাধী হতে মানতে নারাজ আমি। উল্টো আমাকে শাস্তি দিয়েছো তুমি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা ক্ষণ পুড়িয়েছো আমাকে। তার হিসেব কষতে বসলে তুমি আজন মরিনি আমার কাছে। কুহু ঘুরে তাকালো রনকের দিকে, চোখে চোখ রেখে বলল, যদি বলি আমি এই ঋণ নিমেষেই শোধ করে দিতে পারি? ভুরু বাঁকিয়ে বলল রনক। কিভাবে শুনি? কুহু পায়ের আঙুলে ভর দিয়ে খানিকটা উঁচু হয়ে রনকের কানের পাশে ফিসফিস করে বলল, ভালোবাসি। কতটুকু বলেই এক ছুটে জানালার কাছে গিয়ে দাঁড়ালো কুহু। রনক স্তব্ধ হয়ে গেল। এমন কিছু শুনবে মোটেও আশা করেনি। সত্যিই কুহু তার সব ঋণ শোধ করে দিল এই একটা মাত্র শব্দে, যার মূল্য কোনো কিছু দিয়ে পরিমাপযোগ্য নয়। তার ধূর্ত মস্তিষ্ক বুঝতে পারল, সম্মোহনী সে দৃষ্টি দ্বিধাদ্বন্দ্বের প্রাচীর ভাঙল। তবে বোকা মেয়েটা বুঝতে পারল তবে রনকের মনের কথা। কয়েক কদম এগিয়ে কুহুর কাছে আসলো রনক। দৌড়াবার সময় মাথার ঘোমটা খসে পড়েছে কুহুর। খোপায় গাছটা ফুলে গুজে দেওয়া। পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে খোপায় নাক ডুবিয়ে দিল রনক। শক্তপোক্ত হাতখানা স্পর্শ করলো পেলব উদারে। মৃদু কেঁপে উঠল কুহু। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল রনক, কুহু, আজকে তোমায় ভীষণ সুন্দর লাগছে। কারণ কি জানো? কারণ তুমি আজ স্বেচ্ছায় মন থেকে খুশি হয়ে আমার জন্য বউ সেজেছ। এত সুন্দর সাজে যে ঘেটে দিতে খারাপ লাগবে আমার লিপস্টিক। কুহু তৎক্ষণাৎ ঘুরে দাঁড়িয়ে রনকের ঠোঁটের মাঝে আঙুল রেখে কথা থামিয়ে দিয়ে বলল, আপনি খুব নির্লজ্জ, কিচ্ছু শুনবো না আমি। তপ্ত শ্বাস ফেলে কুহুকে কোলে তুলে নিল রনক। খাটে এসে নামিয়ে দিল, মৃদু হেসে বলল, বিবাহিত পুরুষেরা তাদের বউয়ের কাছে নির্লজ্জই হয়। এই মুহূর্তে আমি তোমার সব সাজে ঘেটে দেব। সরি বউ। কুহু অন্য পাশে মুখ ঘুরিয়ে নিল। কুহুর গা থেকে এক এক করে সব গয়না খুলে নিল রনক। পাথরের মতো শক্ত হয়ে বসে রইল কুহু। শরীর মৃদু কাঁপছে তার। এই ভয়ানক অনুভূতিটুকু কি সামাল দিতে পারবে সে? কুহুকে বালিশে শুইয়ে দিয়ে খানিকটা ঝুঁকে অধরষ্টে ঘোর লাগা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল রনক। হৃৎপিণ্ডের গতিপথ অস্বাভাবিক হয়ে গেল কুহুর। হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে নিল রনক। তৎক্ষণাৎ চোখ বুজে ফেলল কুহু। ভারী নিঃশ্বাস আশ্রে পড়ছে সর্বমুখায়ব জুড়ে। রনক নেমে গেল কুহুর পেলব ওষ্ঠ যুগলে, গভীরভাবে ছুঁয়ে দিল। অত্যল্পকালে শরীর শিউরে উঠল কুহুর। আঁকড়ে ধরল রনকের পাঞ্জাবি। রনকের শক্তপোক্ত হাতের স্পর্শ ক্রমেই আড়ষ্ট হয়ে গেল কুহু। উম্মাদের মতো অনুভূতির মায়াজালে আবদ্ধ হয়ে গেল রনক। নিজের মতো আবিষ্কার করতে লাগলো কুহুকে। গলার পাশে দন্তঘাত পেতে মৃদু আর্তনাদ করে উঠল কুহু। রনক স্থির হলো না। গা থেকে শাড়ির আঁচল সম্পূর্ণ নামিয়ে দিল রনক। মুহূর্তে দুহাতে চোখ ঢেকে নিল কুহু। লজ্জা বোধ হয় এবার পুরোপুরি গ্রাস করে নিল তাকে। ঘুরে উপর হয়ে গেল কুহু। রনক তাকিয়ে রইল নির্নিমেষ। পৃষ্ঠাদেশে অষ্টচ্ছল আদুরে ভাবে ভয়ানক কেঁপে উঠল কুহু। মেরুদণ্ড বরাবর নেমে গেল শীতল স্রোত। প্রতিটি লোমকূপ জানালো ভালো লাগার অনুভূতি। লাল রাঙা ব্লাউজের ফিতা একটানে খুলে নিল রনক। তৎক্ষণাৎ ছিটকে সরে গেল কুহু। ঘন ঘন নিঃশ্বাস ফেলে কোনো রকম বলল আলো নেভিয়ে দিতে। রনক ভুরু কুচকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উঠে চলে গেল আলো নেভাতে। কুহুর ভয় যেন বাড়তেই থাকলো। এই ভয়ঙ্কর অনুভূতি থেকে আজ কোনো মতে নিস্তার নেই, এটুকু মস্তিষ্ক বুঝে গেল। রনক ফের এগিয়ে এসে নিঃসংকোচ জড়িয়ে নিল কুহুকে। সম্পূর্ণ শাড়িটাই খুলে নিল। অন্ধকারে চোখ মুখ খিচিয়ে নিল কুহু। পায়ের তলানি শিরশির করে উঠল তার। ঘন ঘন নিঃশ্বাস তরঙ্গের মতো বাজতে থাকলো বদ্ধরমে। অত্যল্পকালে রনক হারিয়ে গেল কুহুর মাঝে। থেমে থেমে নব্য অনুভূতির সঙ্গে পরিচিত হচ্ছিল কুহু। মিষ্টি এক যাতনাময় আবেশে ক্রমেই তলিয়ে গেল। নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিল ভালোবাসার পুরুষের কাছে। সামনে বড় এক ঝিল। এক মনে বসে আছে রিশা। আশেপাশে লোক সমাগম ভালোই। বিকেলের ফিকে হয়ে যাওয়া কমলা রাঙা সূর্যের আলো ছুঁয়েছে রিশার চোখে মুখে। এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে সে। অন্যরকম এক ভালো লাগা কাজ করছে ভেতর জুড়ে। রাতিম ভাই দেখা করতে বলেছে, তার মানে আজ অবশ্যই কিছু বলার আছে তার। এটা চিন্তা করতেই সারা রাত ঘুম হয়নি। ষষ্ঠেন্দ্রিয় ঠিকই বুঝে নিয়েছে সব। আশ্চর্যজনকভাবে রাতিম ভাইকে নিয়ে ভাবতে একটুও খারাপ লাগেনি রিশার। নিজেকে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত করেই এসেছে। রাতিম ভাইকে শূন্য ফেরাবে না।
এত সুন্দর মনের একটা পুরুষের জন্য একতরফা ভালোবাসার রোগ থেকে মুক্তি মিলেছে। আগের মতো আর টানটা ঠিক অনুভূত হয় না আশফিক ভাইয়ের জন্য। জীবনে যোগ্য একজন কেউ আসলে সবকিছু খুব সুন্দর হয়ে যায়। রিশার জীবনের যোগ্য পুরুষটা যে রাতিম ভাই, এতে এক চুলও সন্দেহ নেই। কথাগুলো ভাবতে ভাবতে আপন মনে হেসে ফেলল রিশা। মন বুঝিয়ে আজ একটু বেশিই ভালো। হাত ঘড়িতে সময় দেখে নিল, সন্ধ্যা ঘনিয়ে আসছে। মনে হচ্ছে একটু বেশি দেরি করছেন রাতিম ভাই। ঢাকার জ্যাম ঠেলে ঠুলে আসতে দেরি হচ্ছে বোধহয়। আইরিশ, চিরচেনা ভরাট কণ্ঠ শর্টটুকু শুনে তড়িৎ গতিতে ঘুরে তাকালো রিশা। আকাশি রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছে রাতিম। শার্টের উপরের বোতাম খোলা, কপালে পড়ে থাকা চুলগুলো উদ্ভ্রান্তের মতো উঠছে। ফর্সা মুখশ্রী জুড়ে অপরাধীর ছাপ। রিশা তাকিয়ে রইল নির্নিমেষ। হঠাৎই তার হৃদস্পন্দনের গতি বেড়ে গেল। তিরতির করে কাঁপল চোখের পাতা। রাতিম এগিয়ে আসলো কয়েক পা, হাতে ছোট একটা বক্স গিফট পেপার নিয়ে মোড়ানো। রিশার দিকে বাড়িয়ে ধরল। মুহূর্তে রাস্তার ধারের নিয়ন বাতিগুলো জ্বলে উঠল, আলোকিত করে দিল চারিপাশ। হাসি মুখে দাঁড়িয়ে আছে রাতিম, জিজ্ঞাসু দৃষ্টি রিশার। তপ্ত শ্বাস ফেলে বলল রাতিম, সামান্য একটা উপহার তোমার জন্য। আমার অসুস্থতার সময় অনেকটা সাহায্য করেছো তুমি, আমি কৃতজ্ঞ। উপহারটা হাতে নিল না রিশা, অন্য পাশে দৃষ্টি রেখে বলল, আচ্ছা সেবার বিনিময়ে দিতে চাচ্ছেন, এই জন্যই তবে ডেকেছেন আমাকে? রিশার হাতটা টেনে ধরে উপহারটা হাতে ধরিয়ে দিল রাতিম। বেজায় চমকালো রিশা। সামনে দাঁড়ানো পুরুষটা এতখানি স্পর্ধা দেখাবে ভাবেনি সে। একগুচ্ছ ভালো লাগার দমকা হওয়া ছিল রিশাকে। পকেটে হাত পুরে নিল রাতিম। শান্ত জলের দিকে তাকিয়ে বলল, সব কিছুর বিনিময় চাইলেই কি পাওয়া যায় আইরিশ? মায়া, ভালোবাসার বিনিময় আশা করতে নেই, এমনটা ভাবতেও নেই। আমাদের ভাবনার মতো সরল রৈখিকভাবে চলে না জীবন। সহজ কিছু বলতেও অনেক সময় কঠিনতম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমি আপনার মতো এত কঠিন কথা বুঝি না। রিশার কণ্ঠে এখনো খানিক অভিমান। শব্দ করে হাসলো রাতিম। আমি তো সহজ করে মেলে ধরলাম নিচে। কথা শেষ করতে পারল না রাতিম। প্যান্টের পকেটে ফোন বেজে উঠল। হাতে ফোন নিয়ে রিসিভ করে কানে জড়ালো সে। বেখালি ফোনের সঙ্গে পকেট থেকে লাল টুকটুকে একটা গোলাপ পড়ে গেল মেঝেতে। সেটা দৃষ্টিগোচর হলো না রিশার। মুহূর্তে সমস্ত অভিমান দূরীভূত হয়ে গেল তার। কিছুটা দূরে দাঁড়িয়ে কথা বলছে রাতিম। রিশা ডেকে বলবে কি না ভেবে পেল না। মিনিট একের মধ্যে রাতিম এক প্রকার ছুটে এসে জানালো জরুরি ফোন এসেছে তার, এক্ষুনি যেতে হবে। রিশার উত্তরটা শোনার সময় হলো না, চলে গেল রাতিম। রিশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি এমন দরকারি কাজ পড়ে গেল যার জন্য বলে যাওয়া গেল না? মুহূর্তে আবারও মনটা ভীষণ ভার হয়ে গেল রিশার। মাটি থেকে ফুলটা কুড়িয়ে নিল সে। সযত্নে ব্যাগে নিয়ে হাঁটা ধরল। রনক আর কুহুর ফিরতে রাত 8টা বেজেছে প্রায়। চোখে মুখে আধার। শারমিন বেগমের পাশেই টিভিতে মনোযোগী রাশেদ জামাল। স্ত্রীর কাছে সবই শুনেছেন। ছেলের এমন কাউকে না জানিয়ে চলে যাওয়াটা ভালো লাগেনি তারও। কুহু রুমের কাছাকাছি আসতে রিশাকে দেখলো। রনক রুমে চলে গেল। রিশা কুহুকে নিয়ে নিজের রুমে চলে আসলো। ক্লান্ত কুহুর পা চলতে চাইছে না। মলিন মুখে হাসলো একটু। রিশার চোখে মুখে আনন্দ আর খুশি। কিরে, আমার কলহ প্রিয় ভাইকে মানতে পারবি না বলেছিলি, এখন তো সোজা হানিমুনে চলে গেলি। কুহ থতমতো খেলো। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে আমতামতা করে বলল, কিসের হানিমুন? তুই জানিস কি হয়েছিল? কুহুর চোখে মুখে স্পষ্ট লজ্জার লালাভা ফুটে উঠল। হানিমুনের কথা বলতেই কেমন দৃষ্টি লুকিয়ে নিল। বেশ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলো রিশা। গলা খাকারি দিয়ে বলল, কিভাবে জানবো? তুই আগেই ভালো ছিলি কুহু, কত কথা শেয়ার করতাম তোর সাথে, একসাথে কত সময় কাটাতাম। এখন তোকে ভাগে পাই না আমি। আমার বেস্ট ফ্রেন্ডের ওপর এখন ভাইয়ের শতভাগ রাজত্ব চলে। কথার প্রসঙ্গ পাল্টালো কুহু। ক্লান্ত গলায় সবকিছু খুলে বলল। তবে তাদের বিয়ের বিষয়টা সংগোপনে লুকিয়ে গেল। সব শুনে হাঁ হয়ে রইল রিশা। এদিকে বাবা মা মন খারাপ করেছে, রনক হুট করে চলে যায়, আর এখন দেখা যাচ্ছে কাহিনী সম্পূর্ণ ভিন্ন। কুহু ফ্রেশ হওয়ার জন্য তাড়া নিয়ে চলে গেল। রুমে আসতেই দেখে রনক ভাই ঝটফট ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে। পরনে কেবল তোয়ালে। উন্মুক্ত বক্ষস্থলে দৃষ্টি পড়তেই তৎক্ষণাৎ ঘুরে গেল কুহু। বিষয়টা দৃষ্টিগোচর হলো না রনকের। ঈষৎ হেসে চুলের মাঝে হাত চালিয়ে নিয়ে বলল সে, যে বই তোমার সম্পূর্ণ পড়া, যার প্রতিটা পৃষ্ঠা তোমার মুখস্থ, সেটাকে না বোঝার মতো ভাবভঙ্গি দেখাতে পারো না মেয়ে। রনকের কথা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো কুহুর। কান দিয়ে রীতিমতো উত্তপ্ত ধোয়া ছুটে গেল। দাঁত কিরমিরিয়ে বলল, আপনার মতো নির্লজ্জ পুরুষ আর দেখিনি আমি। দ্রুত পা চালিয়ে কুহুর সামনে এসে দাঁড়ালো রনক। দুহাত দেওয়ালে রেখে বন্দি করে নিল। কুহু পৌঁছাতে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকালো তার। মাথা খানিক কুচিয়ে তাকালো রনকের চোখের দিকে। অদ্ভুত এক বাঁকা হাসি তার ওষ্ঠকোণে।
আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি যে মাথা মোটা একটা। এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার পরও রৌনক ভাইকে পড়তে পারলে না, এক রাতেই ভুলে গেলে সব। লজ্জায় চোখ নামালো কুহু। রনকের শক্তপোক্ত বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। কালকের ঘটনা ইচ্ছাপূর্বক মনে করিয়ে দিতে চাইছে রনক। কুহু লজ্জায় আরো নুয়ে গেল। কোমরে হাত পেঁচিয়ে নিজের সাথে কুহুকে মিশিয়ে নিল রনক। কুহুর গলার পাশে দৃষ্টি আটকাতে ভুরু কুচকে গেল তার। একপাশে রক্ত জমাট হয়ে গাঢ় দাগ বসে আছে। মুচকি হাসি ফুটে উঠল ওষ্ঠকোণে। হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল রনক। মৃদু কেঁপে উঠল কুহু। অবুঝের মতো প্রশ্ন ছুড়ল রনক, তোমার গলায় এটা কিসের দাগ কুহু? কথাটা বুঝতেই চোখ বড় বড় হয়ে গেল কুহুর। শরীরের সর্বশক্তি দিয়ে রনকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল সে। রনক অবাক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। হঠাৎই কুহুর শরীরে যেন অসুরে শক্তি ভর করেছে। ছেলের জন্য খাবার নিয়ে বসে আছেন শারমিন বেগম। পাশেই বসে খাচ্ছেন রাশেদ জামাল। ছেলেকে নিয়ে স্বামীর মুখে কোনো কথা নেই। এই নিয়ে একটু মনক্ষুণ্ণই তিনি। বিয়ের পর ছেলের পরিবর্তন দেখা যাচ্ছে ভালোই। অন্য দিনের মতো ছেলেকে আর ডাকলেন না। কিছু সময়ের মধ্যে রিসা উপস্থিত হলো। মেয়েকে দেখে নীরবতা ভঙ্গ করলেন রাশেদ জামাল। ছেলের অপেক্ষা করলেন না। খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন। রিশাদ চঞ্চল ভাবটা হঠাৎই উপে গেল। দৃষ্টি তুলল না সে প্লেটে। ভাত নাড়াচাড়া করে বাবার কথা শুনল। তার দোটানা মন কি চায়। কদিন আগেও যেখানে আশফিক ভাইয়ের চিন্তা ছিল, সেখানে এখন নতুন করে রাতিম ভাইয়ের নাম উদয় হয়েছে। আজকে তো লোকটা এসেছিলই মনের কথা বলতে। কে এমন তাড়া ছিল যে চলে গেল? অভিমানে আর পাল্টা ফোন করেনি রিশা। এ মুহূর্তে বাবা কিভাবে নিষেধ করবে? পরশু ছেলেপক্ষ আসবে জানালেন রাশেদ জামাল। খুশিতে গদগদ হয়ে গেলেন শারমিন বেগম। ছেলে ডাক্তার, সব শুনে ভালোই মনে হয়েছে। রিশার গলা দিয়ে খাবার নামলো না। অদ্ভুত এক অস্থিরতা কাজ করলো, ঠিক যেন গলায় বিঁধে যাওয়া কাটার মতো। রাতিম ভাই যতক্ষণ না নিজ থেকে কিছু বলছে, ততক্ষণ আগ বাড়িয়ে রিশার কিছু বলা শোভা পায় না। এমন ধারালো ব্যক্তিত্বের পুরুষের সঙ্গে বুঝে শুনে কথা বলতে হয়। কিছু সময়ের মাঝে রনক আর কুহু উপস্থিত হলো। অন্যদিনের তুলনায় কুহু যেন আজ বড়সড় ঘোমটাই টেনেছে। মুখ তুলে তাকাননি শারমিন বেগম। রাশেদ জামাল টুকিটাকি কথা বললেন পাত্রপক্ষ নিয়ে। প্রস্তাবটা ভীষণ ভালো লাগলো রনকের। ঠোঁটে হাসি নিয়ে রিশার দিকে তাকালো কুহু। খাওয়ার মাঝে মায়ের সঙ্গে কথা বলল রনক। একদিনের জন্য সাজে গিয়েছে জানালো। এমন জলজান্ত মিথ্যা শুনে খাওয়ার মাঝে বিষম খেল কুহু। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না শারমিন বেগমের। রনক ব্যতিব্যস্ত হয়ে কুহুকে পানি খেয়ে দিল। মাথার তালিতে ফু দিয়ে দিল। ভীষণ চিন্তিত লাগলো তাকে। রিশা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কুহু তাকে মিথ্যা বলল নাকি ভাইয়া মিথ্যা বলল বুঝতে পারল না। বউয়ের প্রতি ছেলের এমন চিন্তা দেখে নীরবে দীর্ঘশ্বাস ফেললেন শারমিন বেগম। নীরবে প্রস্থান করলেন রাশেদ জামাল। ছেলে বোধহয় ভুলে গেছে এখানে তার বাবা মা উপস্থিত আছেন। রনকের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। এতক্ষণে বোধহয় খেয়াল এলো সে। পকেট থেকে ফোন বের করতেই দেখে রাতিম। এক পলক কুহুর দিকে তাকিয়ে ছাদে চলে গেল সে। সিঁড়িঘরের কাছে এসে রিসিভ করে কানে জড়ালো। রাতিম জানালো 50,000 টাকা লাগবে তার। কেমন বিচলিতই লাগলো তাকে। পাল্টার প্রশ্ন করেনি রনক। টাকা পাঠিয়ে দিবে বলল। ভালোবাসার মানুষটার জন্য সব সম্ভব, তাই না ভাইয়া? যে কোনো উপায়ে মানুষটাকে নিজে করে পাওয়ায় মূল লক্ষ্য থাকে। অনেকে বলে ভালোবাসলে পেতেই হবে, এমন নয়। অপূর্ণতায়ও পূর্ণতা থাকে। তবে আমি বলবো এমন ভালোবাসা জীবনে না আসুক। কুহুকে যদি তুই না পেতিস, কোনো আক্ষেপ থাকতো তোর? রিশার কথায় ঘুরে তাকালো রনক। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে বলল,